তো গল্পের শুরুতেই একটি অ্যানিমেটেড স্টোরি দেখানো হয়। অনেক বছর আগের কথা। একটি সুন্দর মেয়ে ঘন জঙ্গলে একা একটি বাড়িতে থাকতো। মেয়েটি ছিল সবার থেকে আলাদা আর একদম একলা। তো এইভাবে একা থাকতে থাকতে ও বোর হয়ে ওই বাড়িটা থেকে বের হয় কিছু বন্ধু বানাতে, যাদের সাথে ও খেলতে পারবে। মেয়েটি ওদের গিফট অফার করে, কিন্তু কেউ তার এই গিফট অ্যাকসেপ্ট না করে তাকে ভয় পেয়ে সবাই সেখান থেকে পালিয়ে যায়। এরপর ও জানতে পারে যে কেন ওর সাথে এরকমটা হচ্ছে। ও জানতে পারে ওর সাথে শ্যাডো অফ ডেথ রয়েছে, অর্থাৎ তার সাথে সবসময় মৃত্যুর ছায়া থাকে, যার জন্য সবাই ওকে ভয় পেয়ে ওর কাছ থেকে পালিয়ে যায়। আর এরপর থেকে ওরা ওকে মনস্টার বলে ডাকতে শুরু করে। এরপর মেয়েটি এদিক ওদিক ঘুরতে থাকে। সে দুনিয়ার মানুষদের ওপর খুবই রেগেছিল। তার এই রাগ সে কোনোভাবে কোনো কিছুর ওপর বের করতে চাচ্ছিল। তার এই রাগ বের করার জন্য সে পুকুর থেকে বড়শি দিয়ে মাছ ধরা শুরু করে, আর ওটা পা দিয়ে পিষে সে তার রাগ বের করছিল। এইভাবে মাছ ধরতে ধরতে হঠাৎ তার বড়শিতে একটা ছেলে উঠে এলো, যে পানিতে ডুবে মরছিল। মেয়েটি ছেলেটির জীবন বাঁচায়। এরপর থেকে ওই ছেলেটা সবসময় মেয়েটির পিছু পিছু ঘুরছিল। মেয়েটি যেই জায়গায় যায় সেই জায়গায় ছেলেটি যেত, সেটা হোক কোনো পাহাড় কিংবা মরুভূমি, সব জায়গায় সে যেত। তো একদিন ওই মেয়েটা ছেলেটাকে জিজ্ঞাসা করে, তুমি কি সবসময় আমার সাথে থাকবে? ছেলেটি বলে, অবশ্যই, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। তখন মেয়েটি ছেলেটার সামনে একটা প্রজাপতির পাখা ছিঁড়ে ফেলে। ছেলেটি নিচে তাকিয়ে দেখে মাটিতে এরকম আরো অনেক প্রজাপতি এই একই অবস্থায় মরে পড়ে আছে। এটা দেখে ছেলেটা অনেক ভয় পেয়ে যায়, আর তখনই সেখান থেকে পালিয়ে যায়। মেয়েটি আবার একলা হয়ে যায়। তখন মৃত্যুর ছায়া ওর কানের কাছে এসে ওকে বলে, কেউ তোমার সাথে থাকবে না, তোমাকে ভালোবাসবে না, কারণ তুমি একজন মনস্টার। আর এই কথাটা কখনো ভুলো না, বুঝেছ? এরপর ড্রামাতে সিন চেঞ্জ করে আমাদের ফিমেল লিডকে দেখায়, আর সে শ্যাডো অফ দ্য ডেথকে রিপ্লাই দেয়, হ্যাঁ মা। এরপর মেইন ড্রামা শুরু হয়। সিনের শুরুতেই দেখা যাবে আমাদের মেইন মেল লিড ক্যারেক্টার মুন গাংতিকে, যে সাইকিয়াট্রিস্ট ওয়ার্ল্ডের একজন কমিউনিটি হেলথ ওয়ার্কার। তো আজ তাকে একজনের কাছ থেকে তার বড় ভাই মুন সাংতির জন্য তাকে কথা শুনতে হচ্ছে, কারণ সাংতির মেন্টাল কন্ডিশন ঠিক ছিল না। তো এরপর গাংতি বাইরে এসে সাংতির কাছে মিষ্টি করে জিজ্ঞাসা করে, সাংতি, তোমার খিদে লেগেছে? তারপর ওরা দুজন ওখান থেকে চলে যায়। এরপর সিনে দেখানো হয় সকালে আমাদের মেইন ফিমেল লিড গোমনিয়ংকে, যে একজন চিলড্রেন বুক অথার। সে রেস্টুরেন্টে বসে ব্রেকফাস্ট করছিল। তখনই একটা বাচ্চা মেয়ে, যে গোমনিয়ং এর ফ্যান, সে ওখানে তার মায়ের সাথে গিয়ে গোমনিয়ং এর কাছে অটোগ্রাফ চায়। বাচ্চা মেয়েটির মা তার মেয়েকে বলে, গোমনিয়ং অনেক সুন্দর আর কিউট। বাচ্চা মেয়েটি বলে, একদম গল্পের প্রিন্সেসের মতো। মেয়েটি গোমনিয়ং এর সাথে ছবি তুলতে চাইলে গোমনিয়ং বাচ্চা মেয়েটিকে তার কোলের ওপর বসিয়ে মেয়েটির কানের কাছে গিয়ে ধীরে ধীরে বলে, তুমি আমার ফ্যান নও। মেয়েটি জিজ্ঞাসা করে, কেন? গোমনিয়ং বলে, আমার লেখা স্টোরিতে প্রিন্সেসরা সুন্দর হয় না, বিচেসরা সুন্দর হয়। তুমি যদি সত্যি আমার ফ্যান হতে চাও, তাহলে তোমাকে তোমার মায়ের কাছে গিয়ে বলতে হবে, মা, আমি বিচেসদের মতো সুন্দর হতে চাই। এটা শুনে ওই মেয়েটা জোরে জোরে কান্না করা শুরু করে, আর ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এটা দেখে গোমনিয়ং এর ম্যানেজার মিস্টার লিউ ওখানে আসে। লিউ গোমনিয়ং এর অতীত সম্পর্কে সবকিছু জানে। সে গোমনিয়ংকে জিজ্ঞাসা করে, মেয়েটাকে তুমি কি কাঁদিয়েছ? গোমনিয়ং বলে, আমি শুধু মেয়েটির ভুল ধারণা দূর করছিলাম। এটা শুনে মিস্টার লিউ গোমনিয়ংকে কিছু বলতে যাবেই তার আগে গোমনিয়ং রাগী চোখে লিওর দিকে তাকায়। ভয় পেয়ে মিস্টার লিউ যে কথা বলতে যাচ্ছিল সেটা বাদ দিয়ে হেসে হেসে গোমনিয়ং এর প্রশংসা করা শুরু করে। এরপর ম্যানেজার লিও বলে, তোমাকে বাচ্চাদের স্টোরি শোনাতে যেতে হবে, তাই তুমি পার্লার হয়ে এসো। এটা শুনে গোমনিয়ং বলে, কেন? তো ম্যানেজার লিও বলে, তোমাকে ওখানে বাচ্চাদের এন্টারটেইনিং করার জন্য যেতে হবে, বাচ্চাদের ভয় দেখাতে নয়। তোমাকে অনেক ডেঞ্জারাস লাগছে। গোমনিয়ং বলে, স্টোরিটাই তো এমন ডেঞ্জারাস টাইপ। ম্যানেজার তখন ওকে বলে, তোমার থেকে তো বেশি নয়। ম্যানেজারের কথা শুনে গোমনিয়ং রাগে হাতে থাকা নাইফটা দিয়ে প্লেটের খাবারের ওপর জোরে আঘাত করে, আর বলে, তুমি কি জানো এই রেস্টুরেন্ট আমার কেন পছন্দ? ম্যানেজার বলে, কেন আবার? এই রেস্টুরেন্টের খাবার অনেক ভালো তাই? গোমনিয়ং বলে, না, আমি এই রেস্টুরেন্ট পছন্দ করি কারণ এখানকার নাইফগুলো অনেক সুন্দর, অনেক অ্যামেজিং হয় এখানকার ছুরিগুলো।
এই বলে গোমনিয়ং নাইফ দিয়ে নিজের আঙুলের ছোট একটা জায়গায় কেটে ফেলে আর বলে, দেখো রক্ত বেরোচ্ছে। এটা বলে সে নাইফটা নিজের সাথে নিয়ে যায়, যেটার টাকা ম্যানেজারকেই পে করতে হয়। এরপর সিনে দেখায় মুন গাংতি ড্রেস চেঞ্জ করছিল, তখন এক নার্স এসে তাকে ডাকে। মুন গাংতি নার্সটার সাথে গিয়ে দেখে একটা মেন্টাল মেয়ে ফ্রিজ থেকে সব খাবার বের করে খাচ্ছে। মুন গাংতি মেয়েটিকে বলে, এত খাবার একসাথে খেতে হয় না, খাবার ধীরে সুস্থে খাওয়া উচিত। এটা শুনে ওই মেয়েটা বলে, হানি তুমি আমাকে বলেছিলে আমি যখন খাবার খাই তখন আমাকে অনেক সুন্দর লাগে। তারপর মুন গাংতি মেয়েটাকে সুন্দরভাবে বোঝাতে মেয়েটা মুন গাংতিকে জড়িয়ে ধরে। তখনই হসপিটালে আর একটা পেশেন্ট আসে আর বলতে থাকে, আমি পাগল নই। এসব কথা মুন গাংতি শুনে সে এক ডক্টরকে জিজ্ঞাসা করে, ইনি কে? তো ডক্টর বলে, এই লোকটা এক মেন্টাল ডিসঅর্ডার রোগে আক্রান্ত, যার জন্য লোকটি নিজের মেয়েকে মারার চেষ্টা করেছিল আর নিজেও মরতে চেয়েছিল, কারণ ওনার কাছে মনে হয় এই দুনিয়ায় ওনার জন্য কেউ নেই আর তাই ওনারও মরে যাওয়া উচিত। কিন্তু উনি ওনার মেয়েকে একা রেখে যেতে চায় না, এই জন্য প্রথমে সে তার মেয়েকে মারার চেষ্টা করেছিল, বাট ফর্চুনেটলি মেয়েটি বেঁচে যায় আর মেয়েটিকে সাইকোলজি ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে। এরপর সিনে দেখব গোমনিয়ংকে ম্যানেজার আর তার অ্যাসিস্ট্যান্ট গাড়িতে করে নিয়ে ইভেন্টে যাচ্ছিল। তখনই ম্যানেজারের ফোনে একটা কল আসে। ফোনের স্ক্রিনে লেখা ছিল, ওকে সাইকিয়াট্রিস্ট হসপিটাল। এটা ম্যানেজারের অ্যাসিস্ট্যান্ট দেখে ফেলে আর ওকে বলে, ওকে সাইকিয়াট্রিক হসপিটাল? স্যার আপনি কি আমাদেরকে কাউন্সিলিং করাচ্ছেন? এটা তো অনেক ভালো একটা আইডিয়া। এরপর গোমনিয়ং বলে, কল রিসিভ করো আর লাউড স্পিকারে দাও। কলটা ছিল ওকে সাইকিয়াট্রিস্ট হসপিটালের এক নার্সের। কল রিসিভ হতেই ফোনের ওপাশ থেকে নার্স বলে ওঠে, মিস্টার কোডেন হাওয়ানের সার্জারি করার প্রয়োজন, তাই আমাদের ওনার গার্ডিয়ানের মতামতের সিগনেচার লাগবে। এটা শোনার পর গোমনিয়ং বলে, উনি আমার কাছে মরে গিয়েছে, তারপরও তুমি ওনাকে সুস্থ করার চেষ্টা কেন করছো? ঠিক আছে, তুমি যদি এতই চাও তাহলে সিগনেচারের জন্য আমার কাছে নিজেই চলে এসো। তারপর ওই নার্স আরেকটা নার্সের কাছে এসে গোমনিয়ং এর কথা বলে যে গোমনিয়ং চায় আমি যেন তার কাছে গিয়ে সিগনেচারটা নিয়ে আসি। এটা শুনে অন্য নার্স বলে, পেশেন্টের জীবন বাঁচাতে তোমাকে ওখানে যেতে হবে। এরপর নার্স মিস্টার কোডেন হুয়ানের কাছে যায় আর এখানে আমরা বুঝতে পারি গোমনিয়ং মিস্টার কোডেন হুয়ানের মেয়ে। নার্স তাকে বলে, গোমনিয়ং এখানে আসবে না। এটা শুনে মিস্টার হুয়ান ভয় পেয়ে যায় আর বলে, এখানে যদি গোমনিয়ং আসে তাহলে উনি মরে যাবে। নেক্সট সিনে দেখানো হয় মুন গাংতি তার ভাইকে কল করে বলে যে গোমনিয়ং বাচ্চাদের স্টোরি শোনাতে এখানে আসবে। যেহেতু মুন গাংতির বড় ভাই মুন সাংতি গোমনিয়ং এর অনেক বড় ফ্যান, সেহেতু সে এটা শুনে তার ছোট ভাইয়ের কাছে আবদার করে সেও সেখানে যাবে, কিন্তু মুন গাংতি ওনাকে ওখানে আসতে বারণ করে আর বলে যে সে তার জন্য গোমনিয়ং এর অটোগ্রাফ নিয়ে আসবে। এরপর সিনে দেখায় গোমনিয়ং এর স্টোরি শোনানোর পারফরমেন্সের জন্য স্টেজের বিভিন্ন কার্যক্রম চলছে। তখন ম্যানেজারের সেক্রেটারি ম্যানেজারকে জিজ্ঞাসা করে যে গোমনিয়ং নিজের বাবাকে এত ঘৃণা করে কেন। এটা শুনে ম্যানেজার লিও বলে, গোমনিয়ং এই পৃথিবীতে ওর বাবাকে সবচেয়ে বেশি ঘৃণা করে। তুমি যদি গোমনিয়ং এর হাত থেকে বাঁচতে চাও তাহলে ওনার সম্পর্কে দ্বিতীয়বার আর কখনো জিজ্ঞাসা করো না। পরের সিনে দেখায় গোমনিয়ং বাইরে বসে স্মোক করছে আর ফুলের পাপড়িগুলো ছেড়ছে, যেটা দেখে মুন গাংতি গোমনিয়ং এর কাছে যায় আর ওকে এসব করতে বারণ করে। গোমনিয়ং যখন দাঁড়িয়ে যায় তখন তারা দুজনে একে অপরকে দেখে যাচ্ছিল। এরপর গোমনিয়ং মুন গাংতিকে বলে, তুমি কি ভাগ্যে বিশ্বাস করো? ধরো কোনো জিনিস কারো খুব প্রয়োজন আর ওই সময় যদি সে তা পেয়ে যায় তাহলে সেটাকে ভাগ্য বলে? এটা বলে সে তার হাতের সিগারেটটা মুন গাংতির চায়ের কাপে ডুবিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় আর মুন গাংতি পেছন থেকে গোমনিয়ং এর যাওয়ার দিকে তাকিয়েছিল। স্টেজে গোমনিয়ং বাচ্চাদের স্টোরি শোনাচ্ছিল। তখনই ওই মেন্টাল পেশেন্টটা, অর্থাৎ যে তার মেয়েকে মারতে চেয়েছিল, সে কোনোভাবে ওখানে চলে আসে আর সেখান থেকে লোকটি তার মেয়েটিকে ধরে কোনো একটা নীরব জায়গায় নিয়ে এসে মেয়েটিকে আবারও খুন করার চেষ্টা করতে থাকে। তখনই ওখানে গোমনিয়ং চলে আসে আর লোকটিকে বলে, অনেকদিন পর আমি তোমার মতো একজন মানুষের দেখা পেলাম। তুমি এতটা ভীতু আর ইউজলেস যে নিজে মরতে না পেরে নিজের মেয়েকে মারতে চাইছো। এটা শুনে মেন্টাল পেশেন্টটা তার উপর অনেক কেঁপে যায় আর গোমনিয়ং এর উপর হামলা করা শুরু করে। হামলা করার সময় কোনোভাবে গোমনিয়ং এর পার্স থেকে ওই নাইফটা পড়ে যায়, যেটা সে রেস্টুরেন্ট থেকে এনেছিল।
মেন্টাল পেশেন্ট ওই নাইফটা নেয়ার চেষ্টা করে আর তখনই কমুনিয়ং সেই নাইফটা কিক মেরে দূরে সরিয়ে দেয়। এরপর মেন্টাল পেশেন্টটা কমুনিয়ং এর গলা চেপে ধরে। এরই মধ্যে লোকটির মেয়ে বাইরে দৌড়ে যায় কারোর কাছে সাহায্য চাওয়ার জন্য। তখনই মেয়েটি মুন গাংতির সাথে ধাক্কা খায়। এদিকে মেন্টাল লোকটি কমুনিয়ং এর গলা চেপে ধরলে কমুনিয়ং এর কাছে ওই লোকটার ভেতরে নিজের বাবাকে দেখতে পায়। তার ওই মোমেন্টের কথা মনে পড়ে যায় যখন তার বাবা ছোটবেলায় তাকে এইভাবে গলা চেপে ধরে মারার চেষ্টা করেছিল। তখনই মুন গাংতি ভেতরে এসে কমুনিয়ংকে লোকটার হাত থেকে বাঁচায় আর লোকটির সাথে ধস্তাধস্তি করায় তার হাতটা ছুরি দিয়ে কেটে যায়। লোকটা ভয় পেয়ে ওখান থেকে পালাতে শুরু করে। মুন গাংতির হাত থেকে রক্ত পড়তে থাকায় কমুনিয়ং নিজের পকেট থেকে একটা রুমাল বের করে, কিন্তু সে এক হাত দিয়ে হাতটা বাঁধতে পারছিল না বলে কমুনিয়ং তার হাত থেকে আর তারপর মুন গাংতির হাতটা তার রুমাল দিয়ে বেঁধে দেয়। রুমালটা বাঁধতে বাঁধতে সে বলে, তুমি কি জানো এই পৃথিবীতে কিছু মানুষ মরে যাওয়াটাই ডিজার্ভ করে আর কিছু চালাক মানুষ এদের মেরেও দেয়। এই জন্য সাধারণ মানুষরা নিশ্চিন্তে একটু ঘুমোতে পারে। তোমার কি মনে হয় আমি কোন ক্যাটাগরির মানুষ? মুন গাংতি বলে, তুমি হচ্ছে একজন ক্লুলেস ফ্রিক মানুষ। এটা শুনে কমুনিয়ং মুচকি হাসে। এরপরের সিনে দেখায় কমুনিয়ং এর ম্যানেজার খুবই চিন্তিত, কারণ কমুনিয়ং কারোর উপর ছুরি চালানোর চেষ্টা করেছিল। আর এই কথা যদি মিডিয়াতে ছড়িয়ে পড়ে তাহলে ওর রেপুটেশনের কি হবে? অন্যদিকে হসপিটালে এত কিছু হওয়ার জন্য হসপিটালের মালিক সব দোষ মুন গাংতির উপর চাপিয়ে দিয়ে মুন গাংতিকে জব থেকে বের করে দেয়। পরের সিনে দেখায় সে নার্সটি কমুনিয়ং এর কাছে আসে ওর সিগনেচার নেওয়ার জন্য। তখনই জানা যায় নার্স জুরি আর কমুনিয়ং ছোটবেলায় একই স্কুলে পড়তো। এদিকে মুন গাংতি তার এই জবের কথা তার এক বন্ধুকে বলছিল। তার বন্ধু এসব শুনে খুবই রেগে যায়। তখন মুন গাংতি বলে, আমি নিজেই চাকরিটা ছেড়ে দিতাম, কারণ সেই সময়টা এখন চলে এসেছে। শুধু এইবার যেন কোনো প্রজাপতি না আসে। এরই মধ্যে তার মনে পড়ে যায় যে সে তো তার ভাইয়ের জন্য কমুনিয়ং এর থেকে অটোগ্রাফি নেয়নি। তাই তখন তার বন্ধু কমুনিয়ং এর সাইন কপি করে আর সেটা মুন গাংতি তার ভাইকে দেয়। কিন্তু তার ভাই সেটা ধরে ফেলে যে এটা কমুনিয়ং এর অটোগ্রাফ নয়। তাই সে মুন গাংতির উপর রেগে যায়। মুন গাংতি অনেক চেষ্টা করে তার বড় ভাইয়ের রাগ ভাঙাতে, কিন্তু তার বড় ভাইয়ের রাগ ভাঙে না। এরপর রাতে সবাই ঘুমাচ্ছিল আর সাংতে স্বপ্ন দেখছিল যেখানে অনেকগুলো বাটারফ্লাইজ তার পিছে তাড়া করছিল। আর সাংতি অনেক ভয় পেয়ে যায় আর সাংতি তা দেখে ভাগতে থাকে। সে বাটারফ্লাইজ বলে চিৎকার করতে করতে ঘুম থেকে জেগে ওঠে। এটা শুনে মুন গাংতির ফ্রেন্ড বলে, এবারও বাটারফ্লাইজ তাহলে চলেই এসেছে। এরপরের দিন সকালে মুন গাংতি কমুনিয়ং এর ম্যানেজারের সাথে দেখা করতে যায়, যে ওকে ঘুষ দেওয়ার জন্য ডেকেছে, যাতে কাল ইভেন্টে মুন গাংতি যা দেখেছে তা যেন সে মিডিয়ার সামনে না বলে। মুন গাংতি ওখানে বসে ম্যানেজারের জন্য ওয়েট করছিল। তখনই ওখানে কমুনিয়ং আসে আর ওকে বলে, আমার মনে হয়েছিল তুমি সবার থেকে আলাদা, কিন্তু তুমি তো অন্য সবার মতোই। ম্যানেজার কত টাকা অফার করেছে তোমার মুখ বন্ধ করার জন্য? তখন মুন গাংতি বলে, আমি এখানে টাকার জন্য আসিনি। কমুনিয়ং জিজ্ঞাসা করে, তো কিসের জন্য এসেছে এখানে? তখন মুন গাংতি বলে, আমি এখানে এই জন্যই এসেছি যাতে তোমাকে আবার দেখতে পারি, তোমার এই চোখ দুটোকে দেখতে পারি, কারণ তোমার এই দুটো চোখ আমাকে কারোর কথা মনে করিয়ে দেয়। একটা মেয়ে ছিল যে খুবই আজব, যার চোখে কোনো দয়া ছিল না। কমুনিয়ং মুন গাংতিকে জিজ্ঞাসা করে, তুমি কি ওকে ভয় পেতে? মুন গাংতি বলে, না, আমি ওকে ভালোবাসতাম। আর এইখানে এই ফার্স্ট এপিসোডটা শেষ হয়। গত পার্টে আমরা দেখেছিলাম কমুনিয়ং মুন গাংতিকে জিজ্ঞাসা করে, কেন এসেছো এখানে? তখন মুন গাংতি বলে, আমি এখানে এর জন্য এসেছি যাতে তোমাকে আবার দেখতে পারি, তোমার এই চোখ দুটোকে যেন দেখতে পারি, কারণ তোমার এই চোখ দুটো আমাকে কারোর কথা মনে করিয়ে দেয়। একটা মেয়ে ছিল যে খুবই আজব, যার চোখে কোনো দয়া ছিল না। এরপর কাহিনী ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যেখানে একটি বাচ্চা ছেলে ঠান্ডা পানিতে ডুবে মরছিল আর নিজের সামনে দাঁড়িয়ে থাকা একটি মেয়ের কাছে সাহায্য চাইছিল। কিন্তু সেই মেয়েটি ছেলেটাকে সাহায্য করার বদলে দাঁড়িয়ে থাকে। সে একটা ফুল ছেড়ে ফুলের পাপড়িগুলো একটা একটা করে ছিঁড়তে ছিঁড়তে বলে, সাহায্য করব নাকি করব না? পাপড়িগুলো ছিঁড়া শেষ আর এইদিকে সেই বাচ্চা ছেলেটি ডুবে যায়। তখনই মেয়েটা পানিতে একটা বড় বরফ ফেলে দেয়, যার সাহায্যে ছেলেটি বেঁচে যায়। একটা কথা বলে রাখা ভালো, এই বাচ্চা ছেলেটি আমাদের ড্রামার হিরো মুন গাংতি আর মেয়েটি ছিল ড্রামা হিরোইন কমুনিয়ং। মুন গাংতিকে যখন কমুনিয়ং পানিতে ডুবার হাত থেকে বাঁচায়, তখন থেকে মুন গাংতির কমুনিয়ংকে ভালো লেগে যায়। আর এরপর থেকে মুন গাংতি সব সময় সব জায়গায় কমুনিয়ং এর পিছু পিছু ঘুরত। সেই অ্যানিমেটেড স্টোরির মতো, যেটা আমরা ড্রামার শুরুতে দেখেছিলাম,
যারা যারা ফার্স্ট এপিসোড দেখোনি তারা ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করে দেখে নিও। তো কোমোনিয়ং একটি বাগানে দাঁড়িয়েছিল। মুনগাংতি সেখানে এসে বলে যে সে তাকে পছন্দ করে। কোমোনিয়ং তখন মুনগাংতির বিপরীত পাশে ফিরেছিল। তখন সে বলে, তুমি কি সত্যি আমাকে পছন্দ করো? মুনগাংতি বলে, হ্যাঁ, আমি সত্যি তোমাকে পছন্দ করি। এ কথা বলার পর কোমোনিয়ং মুনগাংতির সামনে একটা প্রজাপতির পাখা ছিঁড়ে ফেলে, প্রজাপতিটিকে মেরে ফেলে। আর মুনগাংতিকে জিজ্ঞাসা করে, এখনও কি তুমি আমাকে পছন্দ করবে? এটা দেখে মুনগাংতি অবাক হয়ে যায়, আর সে নিচে তাকিয়ে দেখে এরকম আরও অনেক প্রজাপতি মরে পড়ে আছে। তো মুনগাংতি অনেক ভয় পেয়ে যায়, আর সে সেখান থেকে পালিয়ে যায়। এরপর স্টোরি আবার প্রেজেন্টে আসে। তখন কোমোনিয়ং বলে, তুমি কি তাকে ভয় পেতে? মুনগাংতি বলে, না, আমি তাকে পছন্দ করতাম, কিন্তু সে একটা দুঃস্বপ্নের মতো ছিল আমার জীবনে। তখন কোমোনিয়ং বলে, আচ্ছা, তাই নাকি? কিন্তু তুমি কি জানো, কিছু কিছু দুঃস্বপ্ন আমাদের মনে অনেক দিন স্থায়ী হয়। এরপর সে কোমোনিয়ংকে বলে, তোমার ম্যানেজারকে বলে দিও আমি তোমার এসব কথা কাউকে বলবো না। সো কোনো প্রয়োজন নেই তার আমার সাথে কন্ট্রাক্ট করার। এটা বলে সে সেখান থেকে চলে যেতে নেয়। তখনই ম্যানেজার লিও সেখানে চলে আসে আর মুনগাংতিকে অনেক অনেক গিফট অফার করে, কিন্তু মুনগাংতি সেটা না নিয়েই সেখান থেকে চলে যেতে চায়। তখনই ম্যানেজার লিওর অ্যাসিস্ট্যান্ট বলে, কিছু না নিন, কিন্তু ম্যাডামের অটোগ্রাফ তো নিয়ে যান, যেটা আপনি শুরুতে বলছিলেন। এটা শুনে কোমোনিয়ং সামনে এগোতে এগোতে বলে, ও আচ্ছা, তুমি এখানে আমার অটোগ্রাফ নিতে এসেছিলে। এরপর সে ম্যানেজারের কাছ থেকে তার লেখা একটি বই নিয়ে সেটাতে তার অটোগ্রাফ দিয়ে দেয়। অটোগ্রাফ নিয়ে মুনগাংতি সেখান থেকে চলে যায়। তখনই কোমোনিয়ং পিছন থেকে ডেকে বলে, আমার মন বলছে তোমার সাথে আমার আবার দেখা হবে। মুনগাংতি বলে, আমার তো তা মনে হয় না। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর মুনগাংতিকে কোমোনিয়ং তার ব্যালকনি থেকে যেতে দেখে আর মনে মনে ভাবে, বিউটিফুল, তোমাকে আমার চাই। চাই মানে চাই। তখনই সেখানে ম্যানেজার লিওর অ্যাসিস্ট্যান্ট এসে কোমোনিয়ংকে বলে, আপনি আমাকে ডেকেছিলেন? কোমোনিয়ং বলে, এইমাত্র যে ছেলেটি এসেছিল ওর সম্পর্কে সব ডিটেলস আমার চাই। আর তুমি যদি এই কথা ম্যানেজার লিওকে বলো তাহলে সেটা তোমার জন্য ভালো হবে না। এদিকে একটা রেস্টুরেন্টে বসে মুনগাংতির ফ্রেন্ড আর তার ভাই মুনসাংতি বসে নুডলস খাচ্ছিল। ফোনে মুনগাংতি তার ফ্রেন্ডকে বলে যে সে মুনসাংতির জন্য কোমোনিয়ং এর অটোগ্রাফ পেয়ে গিয়েছে। এটা শুনে মুনসাংতি তো খাবার ফেলে তার ছোট ভাইয়ের কাছে যেতে চায়। মুনগাংতি কোমোনিয়ং এর দেওয়া সেই অটোগ্রাফ বইটি খুলে দেখে কোমোনিয়ং অটোগ্রাফ দেওয়ার পাশাপাশি এটাও লিখেছে যে, মুনসাংতি, আমি আশা করি আমার বুক লঞ্চ ইভেন্টে তুমি আসবে, আমি তোমার অপেক্ষায় থাকবো। এটা দেখে মুনগাংতি বলে, ধুর, এই পাগল মেয়েটার সমস্যা কি? এর পরের সিনে দেখা যাবে মুনসাংতি কোমোনিয়ং এর ইভেন্টে যাবে বলে খুব খুব খুশি। তখন মুনগাংতি তার ফ্রেন্ড জেসিওকে কল করে বলে, আমার একটা কাজ পড়ে গিয়েছে, তাই আমি বড় ভাইয়ের সাথে ইভেন্টে যেতে পারছি না, তুমি প্লিজ ওর সাথে চলে যেও। জেসিও বলে, ওকে, তুমি আমাকে টাইম আর জায়গাটা লোকেশন পাঠিয়ে দাও। এরপর সিনে দেখা যায় নার্স জুরি মুনগাংতির কাছে যেয়ে বলে, শুনলাম তুমি নাকি চাকরি ছেড়ে দিয়েছো, তুমি কি আমার হসপিটালে জব করবে যেখানে আমি কাজ করি? হসপিটালে কিছু স্টাফের প্রয়োজন আছে। মুনগাংতি বলে, হসপিটালের নাম কি? নার্জুরি বলে, ওকে সাইকিয়াট্রিক হসপিটাল। আর এই হসপিটালটা অনেক ভালো, মাসে অন্তত 10 দিন ছুটি পাবে তুমি। মুনগাংতি জিজ্ঞাসা করে, হসপিটালটা কোথায়? নার্জুরি বলে, তোমার হোমটাউন যেখানে সেখানে। আর তখনই আমাদের ফ্ল্যাশব্যাকে দেখায় যেখানে মুনগাংতির মাকে মার্ডার করা হয়। ওর বড় ভাই বারবার একটা কথাই বলতে থাকে, মাকে বাটারফ্লাইসটা মেরে ফেলেছে, আমি দেখেছি বাটারফ্লাইসটা মাকে মেরে ফেলেছে। মুনগাংতি কাঁদতে কাঁদতে তার বড় ভাইকে জিজ্ঞাসা করে, কে মেরেছে মাকে, কেমন দেখতে ছিল সে? তখন মুনসাংতি বলে, বাটারফ্লাইসরা বলেছে ওরা মাকে মেরেছে, আর এই কথা যদি আমি কাউকে বলে দেই তাহলে ওরা আমাকেও মেরে ফেলবে। এটা বলে সে কান্না করা শুরু করে। এরপর পুলিশরা মুনগাংতিকে অনাথ আশ্রমে আর সাংতিকে অটিস্টিক চাইল্ড সেন্টারে পাঠানোর কথা বলছিল। এসব কথা মুনগাংতি শুনে ফেলে আর সাংতিকে সঙ্গে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। মুনসাংতি তাকে জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছি আমরা? মুনগাংতি বলে, আমরা প্রজাপতিদের থেকে অনেক দূরে চলে যাচ্ছি। এরপর ওরা দুজন একটা বাসে ওঠে আর ওই শহর সারা জীবনের জন্য ছেড়ে চলে যায়। এরপর প্রেজেন্টে আবার দেখানো হয় নার্জুরি মুনগাংতিকে বলে, যদি তুমি ওখানে চাকরিটা নাও তাহলে তোমাকে কোথাও বাড়ি ভাড়া নিতে হবে না, আমার বাড়িতে একটা রুম খালি আছে, তো তুমি সেখানে থাকতে পারো। মুনগাংতি তখন বলে,
থ্যাঙ্কস, কিন্তু আমি সেই শহরে যাব না। নার্সজুরি জিজ্ঞাসা করে, কেন? ওইটা কান্ট্রি সাইড এর জন্য? মুনগাংতি বলে, এরপর নার্সজুরি বাসে উঠে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে মুনগাংতি তার ভাইয়ের সাথে বুক লঞ্চ ইভেন্টে যাওয়ার জন্য তার ফ্রেন্ডকে কল করে, কিন্তু তার ফ্রেন্ড কোনো কারণে কলটা ধরতে পারে না, আর যার জন্য মুনগাংতিকেই তার ভাইয়ের সাথে কোমোনিয়ংয়ের বুক লঞ্চ ইভেন্টে যেতে হয়। সেখানে কোমোনিয়ংয়ের ফ্যানরা তার অটোগ্রাফের জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে। তো মুনগাংতি মুনসাংতিকে বলে, তুমি এই লাইনে দাঁড়াও, আমি এখানেই পাশে আছি। মুনগাংতি তার ভাইকে লাইনে দাঁড়া করিয়ে রেখে এক পাশে গিয়ে দাঁড়ায়, যাতে তার সাথে কোমোনিয়ংয়ের দেখা না হয়। কিন্তু ইভেন্টে ঢোকার সময় কোমোনিয়ং তাদের দুজনকে আগেই দেখে ফেলেছে। মুনগাংতিকে তার ফ্রেন্ড কল করার কারণে মুনগাংতি তার ভাই মুনসাংতিকে বলে যে সেই কলটা রিসিভ করে এক্ষুনি চলে আসবে। এটা বলেই সে সেই লাইন থেকে দূরে গিয়ে কলটা রিসিভ করে। এইদিকে মুনসাংতি সেই লাইনে দাঁড়িয়ে আছে কোমোনিয়ংয়ের অটোগ্রাফের জন্য। হঠাৎ সে লাইনে একটা বাচ্চা মেয়ের কাছে একটা ডাইনোসরের পুতুল দেখতে পায়। একটা কথা বলে রাখা ভালো, যদিও মুনসাংতি একজন অটিস্টিক, তারপরও তার মেধাশক্তি অনেক প্রখর। সে সহজে সবকিছু মনে রাখতে পারে। তো তার কাছে ডাইনোসর অনেক ভালো লাগে, তাই সে আগেও ডাইনোসর নিয়ে রিসার্চ করেছে। সে বাচ্চা মেয়েটির কাছে গিয়ে মেয়েটিকে ডাইনোসর নিয়ে অনেক কথা বলতে থাকে, কিন্তু বাচ্চা মেয়েটি মুনসাংতিকে দেখে অনেক ভয় পেয়ে যায় আর কান্না করা শুরু করে। মুনসাংতি এক্সাইটমেন্টে বাচ্চা মেয়েটিকে ধরতে যায়, তখনই মেয়েটির বাবা মুনসাংতিকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। মুনসাংতি বসা থেকে উঠে নিজের ব্যাগ থেকে একটা ডাইনোসর পুতুল বের করে আবার ওর সব ডিটেলস দিতে দিতে ওই বাচ্চা মেয়েটার কাছে আসার চেষ্টা করে। তাই ওই মেয়েটার বাবা রাগে মুনসাংতির মাথার পিছনের চুল মুঠ করে টেনে ধরে। আর মুনসাংতির একটা দুর্বলতা আছে, কেউ যদি তার চুল পিছন থেকে টেনে ধরে তাহলে সে নিজের উপর আউট অফ কন্ট্রোল হয়ে পড়ে। এই জন্য সে চিৎকার করতে করতে বলে, আমার চুল এভাবে টেনো না, টেনো না। আর এই চিৎকার মুনগাংতি শুনে ফেলে আর দৌড়ে এসে নিজের কোট দিয়ে মুনসাংতির মাথা ঢেকে দেয়। সে মুনসাংতিকে শান্ত করার চেষ্টা করে। এসব কিছু উপর থেকে দেখছিল কোমোনিয়ং। এসব দেখে সে নিজেকে বলছে, আমি কি এদের সাহায্য করব নাকি করব না, সাহায্য করব নাকি করব না। এরপর সে সেখানে এসে বাচ্চা মেয়েটির বাবাকে বলে, ওই ক্ষমা চাও। লোকটি বলে, কেন, আমি ওদের কাছে কেন ক্ষমা চাইবো? কোমোনিয়ং বলে, ওদের কাছে নয়, আমার কাছে ক্ষমা চাও, কারণ তুমি আমার ইভেন্টটা বরবাদ করে দিয়েছো। লোকটি বলে, এই সব কিছুই লোকটার জন্য হয়েছে, আমি কিছুই করিনি। এই পাগলা চিল্লিয়ে চিল্লিয়ে ইভেন্টটা নষ্ট করে দিয়েছে। তখনই কোমোনিয়ং লোকটার চুল পিছন থেকে টেনে ধরে, যেভাবে লোকটা মুনসাংতির চুল টেনে ধরেছিল। সে বলে, এভাবে যে কেউ তার চুল টেনে ধরলে চিৎকার করবেই, দেখো তুমিও তো চিৎকার করছো। এর পরের সিনে দেখা যায় মুনসাংতি নিজেকে একটা রুমে বন্ধ করে রাখে, আর সেখানে বাইরে বসে মুনগাংতি আর কোমোনিয়ং তার জন্য ওয়েট করছে। তখনই সেখানে একটা লোক আসে। এসে কোমোনিয়ং এর ব্যাপারে মুনগাংতিকে উল্টাপাল্টা কথা বলছিল, যে কোমোনিয়ং এর মাও একজন রাইটার ছিল আর তার বাবা একজন সাকসেসফুল আর্কিটেক্ট ছিল। হঠাৎ একদিন সে পাগল হয়ে যায়। তুমি ওর থেকে বেঁচে থেকো, ওর সাথে তুমিও যদি থাকো তাহলে তোমার সাথে এরকমটা ঘটতে পারে। এই বলে সে লোকটা সেখান থেকে চলে যায়। কোমোনিয়ং রেগে লোকটার পিছনে যেতে লাগে, কিন্তু মুনগাংতি তার হাত ধরে তাকে আটকে দেয় আর বলে, থাক, বাদ দাও না, এসব যেও না। এটা শুনে কোমোনিয়ং বলে, তুমি কে আমাকে আটকানোর? এটা বলে সে মুনগাংটি থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে চলে যায়। কোমোনিয়ং সে লোকটার কাছে গেলে লোকটা বলে, আমার সাথে পাঙ্গা নিও না, আমি তুড়ি মেরে তোমাকে আর তোমার ম্যানেজার লিওকে শেষ করে দিতে পারি, শুধু একটা কলমের সাহায্যে। কোমোনিয়ং লোকটার পকেট থেকে একটা পেন বের করে বলে, তুমিও কি জানো, আমিও তোমার এই পেনটা দিয়ে তোমাকে শেষ করে দিতে পারি। এই বলে কোমোনিয়ং কলমটা লোকটার চোখের সামনে ধরে আর লোকটা সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। তখনই সেখানে মুনসাংতি চলে আসে আর এসব দেখে পুরো শকড হয়ে যায়। ওই লোকটাকে ইমিডিয়েট হসপিটালে নিয়ে যায় আর এতে কোমোনিয়ং আরও রেগে যায়। রেগে গিয়ে সে বলে, ওই লোকটা মরেনি কেন, ওর মরে যাওয়া উচিত ছিল, এসব লোকদের হায়াত এতদিন বেশি হয় কেন। মুনগাংতি ওকে লম্বা একটা শ্বাস নিতে বলে আর সে কোমোনিয়ং এর হাত তার কাঁধের উপর এভাবে ক্রস করে রেখে বলে, এটাকে বাটারফ্লাই হাগ মেথড বলে, আর এতে রাগ কিছুটা শান্ত হয়। এরপর কোমোনিয়ং মুনগাংতিকে বলে, তুমি আমার পার্সোনাল কেয়ারটেকার হয়ে যাও, আর যখনই আমি কোনো কিছু নিয়ে রেগে যাব তখনই তুমি এইভাবে আমার রাগকে ঠান্ডা করে দিও। প্রতি উত্তরে মুনগাংতি বলে, তোমাকে অ্যাভয়েড করাই আমার জন্য ভালো।
এটা বলে মুনগাংতি লিফটে উঠে যায়। আর তখন কোমনিয়ং পেছন থেকে বলে, তুমি আমাকে অ্যাভয়েড করতে চাচ্ছ না, তুমি আমার থেকে দূরে পালিয়ে যেতে চাইছো। মুনগাংতি কিছু বলতে পারে না, কারণ তার আগে লিফটের দরজা বন্ধ হয়ে যায়। এরপর সিনে দেখা যাবে মুনগাংতি ওকে সাইকিয়াট্রিক হসপিটালে জয়েন করেছে, আর সেখানে কোমনিয়ং যায়। কোমনিয়ংকে দেখে মুনগাংতি অবাক হয়ে যায়, আর সে বলে, তুমি এখানে কেন এসেছো? কোমনিয়ং বলে, আমি এখানে এসেছি কারণ আমি তোমাকে মিস করছিলাম। আর এখানে এপিসোড 2 শেষ হয়। আগের এপিসোডে আমরা দেখেছিলাম কোমনিয়ং মুনগাংতির পিছু পিছু ওকে সাইকিয়াট্রিক হসপিটালে পৌঁছে গিয়েছে। তখন মুনগাংতি কোমনিয়ংকে গার্ডেনে ডেকে নিয়ে বলে, আমি তোমাকে বলেছিলাম না যে আমি তোমার থেকে দূরে থাকতে চাই, তোমার সাথে আর দেখা করতে চাই না। এতে কোমনিয়ং বলে, আমি তো তোমার সাথে দেখা করতে চাই, তোমার সাথে কথা বলতে চাই। এরপর কোমনিয়ং মুনগাংতির আরেকটু কাছে এসে বলে, তুমি ছোটবেলা থেকে এখন আরো বেশি সুন্দর হয়ে গিয়েছো, অনেক হ্যান্ডসাম লাগে তোমাকে। গাংতি বলে, তুমি আমাকে চিনো? কোমনিয়ং বলে, তোমাকে তো আমি আরো বেশি করে চিনতে চাই, জানতে চাই। গাংতি বলে, তুমি আমার কাছ থেকে কি চাও বলো তো? কোমনিয়ং বলে, আমি তোমাকে চাই। গাংতি বলে, কেন? কোমনিয়ং বলে, কারণ তুমি অনেক সুন্দর, অনেক হ্যান্ডসাম। তুমি কি জানো যেটা অনেক সুন্দর হয়, আর আমার যদি তা চাই তাহলে আমি ওটাকে নিজের করেই ছাড়ি। আর এটার জন্য আমাকে যদি অনেক টাকা দিতে হয়, কিংবা সে জিনিসটা চুরি করতে হয়, অথবা কারো কাছ থেকে ছিনিয়ে নিতে হয়, আমি যে কোনো মূল্যে সেটাকে নিজের করেই নেই। এর মধ্যে একটা নার্স এসে মুনগাংতিকে ডেকে নিয়ে চলে যায়। এরপর সিনে মুনগাংতি চেঞ্জিং রুমে ড্রেস চেঞ্জ করছিল। তখনই সেখানে কোমনিয়ং এসে বলে, চলো কোথাও খাবার খেতে যাই। মুনগাংতি কোমনিয়ংকে চেঞ্জিং রুমে আসতে দেখে চমকে যায় আর বলে, তুমি এখানে কি করছো? কিন্তু কোমনিয়ং তো নিজের খেয়ালে ডুবেছিল, তার নজর ছিল মুনগাংতির সুন্দর বডিটার দিকে। তখনই মুনগাংতি ওকে আটকে দেয়, আর এই সিনটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, আর অনেক হাসিও পেয়েছে আমার। তো মুনগাংতি কোমনিয়ংকে সেখান থেকে বের করে দেয়। তখনই বাইরে নার্স জুরি মুনগাংতি আর কোমনিয়ংকে একসাথে দেখে ফেলে। মুনগাংতি কোমনিয়ংকে নার্স জুরির দিকে ধাক্কা দিয়ে রুমের দরজা বন্ধ করে দেয়। এরপর সিনে দেখা যাবে কোমনিয়ং বাইরে দাঁড়িয়ে সিগারেট খেতে খেতে নার্স জুরিকে বলে, তুমি সত্যি চাও না আমি এখানকার কাউকে বলি যে আমরা একজন আরেকজনকে চিনি? ওকে, আমি কাউকে বলবো না। এরপর মুনগাংতি তার কাজ শেষ করে হসপিটাল থেকে বের হয় তার ভাই সাংতির কাছে যাওয়ার জন্য। তখনই কোমনিয়ং সেখানে গাড়ি নিয়ে আসে আর বলে, চলো খাবার খেতে যাই। মুনগাংতি বলে, আমার আরেক জায়গায় যাওয়ার আছে। কোমনিয়ং বলে, সাংতির কাছে যাবি তুমি? চলো আমিও সেখানে যাব। মুনগাংতি সরাসরি ওকে মানা করে দেয়। কোমনিয়ং কি আর সেটা মানে? সে তো তার সাথেই যাবে। এতে মুনগাংতি কোমনিয়ং এর দিকে রাগি চোখে তাকায়। এটা দেখে কোমনিয়ং বলে, আরে বাপরে, এত রাগ! ওকে, এইবার তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু নেক্সট বার যদি আমার সাথে না যাও তাহলে তোমাকে কিন্তু কিডন্যাপ করে তুলে নিয়ে যাব। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর সিনে কোমনিয়ং তার পুরনো বাড়িতে যায়। ম্যানেজার লিও এটা শুনে বলে, কোমনিয়ং এর সেখানে যাওয়া উচিত হয়নি। লিওর অ্যাসিস্ট্যান্ট বলে, ওই বাড়িটা যখন এত পুরনোই, তাহলে আপনারা কেন সেটাকে বিক্রি করে দিচ্ছেন না? ম্যানেজার লিও বলে, ওই বাড়িতে ওর বাবা মার সাথে যা যা হয়েছে সেটা প্রায় সবাই জানে, এরপরও কেউ কেন চাইবে সেই অভিশপ্ত বাড়িটা কিনতে? লিওর অ্যাসিস্ট্যান্ট বলে, কি হয়েছিল সেখানে? ম্যানেজার লিও বলে, সেটা জানার চেষ্টা করো না তুমি। এরপর কোমনিয়ং সে বাড়িতে ঢুকে নিজের রুমে গিয়ে বিছানার উপর শুয়ে পড়ে। সে বলে, উফ, আমার অনেক ক্ষুধা লেগেছে। আর এইদিকে মুনগাংতি, মুনসাংতি, নার্স জুরি সবাই মিলে একসাথে ডিনার করছিল। অন্যদিকে কোমনিয়ং নিজের রুমে ঘুমাচ্ছিল। তখনই একটা মহিলা কোমনিয়ং এর মুখের সামনে চলে আসে, যে হাওয়াতে ভাসছিল। কোমনিয়ং এর ঘুম হঠাৎ করে ভেঙে যায়, আর সে এইভাবে মহিলাটাকে দেখে অনেক ভয় পেয়ে যায়। সে এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে মুখ দিয়ে কিছু বলতে পারছিল না। সেই মহিলাটা তখন বলে, তুমি তোমার ভাগ্য থেকে কখনো পালাতে পারবে না। হ্যাঁ, একটা রাজকুমার তোমাকে কিস করলে এসবের হাত থেকে তোমাকে বাঁচাতে পারে, কিন্তু আমি তার আগে সেই রাজকুমারটাকে মেরে ফেলবো। কোমনিয়ং অনেক ভয় পেয়ে যায়। তখনই তার মুনগাংতির সেই বাটারফ্লাই হাগের কথা মনে পড়ে, আর সে মুনগাংতিকে নিজের কল্পনার মধ্যে দেখতে পায়। এতে তার ভয়টা কিছুটা দূর হয়। এর পরের দিন কোমনিয়ং আবার মুনগাংতির সাথে কথা বলতে যায়, কিন্তু মুনগাংতি অ্যাজ ইউজুয়াল কোমনিয়ং এর সাথে রুড বিহেভ করে। এতে কোমনিয়ং বলে, তুমি আমার সাথে এরকম গোমরা মুখ করে কথা বলো কেন বলো তো? অন্য সবার সাথে তো ঠিকই হেসে হেসে কথা বলো, ওই দিন তো কত সুন্দর করে আমার সাথে কথা বলছিলে। গাংতি বলে, কোন দিন?
কোমনিয়ং বলে, কিছুদিন আগে আমি তোমাকে আমার স্বপ্নে দেখেছিলাম আর তুমি তখন আমাকে বাটারফ্লাই হাগও দিচ্ছিলে। এটা বলে কোমনিয়ং আজব আজব বিহেভিয়ার করছিল। যে জায়গায় দাঁড়িয়ে কোমনিয়ং এমনটা করছিল সেই জায়গায় অনেক মানুষ ছিল, আর যেটা দেখে মুনগাংতি ইমবারেস ফিল করছিল। সে কোমনিয়ংকে বলে, আসতে বলো। এটা বলে সে সেখান থেকে চলে যেতে নেয়। কোমনিয়ং পেছন থেকে জোরে চিল্লিয়ে বলে, ডু ইউ ওয়ান্ট শেয়ারিং বেড উইথ মি? ওখানে উপস্থিত সকল লোক এটা শুনে অবাক হয়ে যায়। মুনগাংতি ঝড়ের গতিতে কোমনিয়ংয়ের কাছে এসে সেখান থেকে কোমনিয়ংকে বাইরে নিয়ে যায়। এরপর মুনগাংতি কোমনিয়ংকে একটা রুমে নিয়ে যায় আর তাকে বলে, আমার কাছে ফালতু টাইম নেই তোমার এসব ড্রামা দেখার, সো এসব বন্ধ করো। কোমনিয়ং বলে, তার মানে যদি তোমার কাছে টাইম থাকতো তাহলে তুমি আমার এসব সহ্য করতে? এরপর ড্রামাতে এন্ট্রি হয় নতুন এক ক্যারেক্টার, যার নাম কাওয়ানডিগো, যে প্রত্যেক স্প্রিংয়ে সাইকিয়াট্রিক হসপিটালে আসে নিজের ট্রিটমেন্টের জন্য। তো ওর বাবার এক সেমিনার অনুষ্ঠানে যায়। সেখানে গিয়ে সে স্টেজে দাঁড়িয়ে অনেক ইমোশনাল ডায়লগ দেয়। তখনই তার বাবার লোক সেখানে এসে তাকে সেখান থেকে নিয়ে যেতে চায়, কিন্তু সে পুরো স্টেজে দৌড়ে দৌড়ে মাইক নিয়ে মজা করতে করতে এদিক ওদিক দৌড়াতে থাকে। তখনই সেখানে মুনগাংতি আর কোমনিয়ং আসে। কাওয়ানডিগোকে দেখে মুনগাংতি তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। এক সময় সেও তো এরকম ছিল, হাসি খুশি, প্রাণ খোলা। পাশ থেকে কোমনিয়ং বলে ওঠে, কত আনন্দে আছে ও, তাই না? তখন মুনগাংতি কোমনিয়ং এর দিকে তাকিয়ে বলে, তাহলে আমারও কি এরকমটা হওয়া উচিত ছিল? তুমি করবে আমার সাথে এরকম আনন্দ? কোমনিয়ং অবাক হয়ে বলে, লাইক সিরিয়াসলি? তো কি করা উচিত এখন আমাদের আনন্দ করার জন্য? এটা বলার পর মুনগাংতি কি ভেবে সেখান থেকে চলে যেতে নেয়। তখন পিছন থেকে কোমনিয়ং বলে ওঠে, কোথায় যাচ্ছ তুমি? তুমি না বললে তুমি এখন মজা করবে, আনন্দ করবে? মুনগাংতি বলে, আমি তোমাকে এসব কখন বললাম? কোমনিয়ং বলে, আরে এইমাত্রই তো বললে, তোমার কি ভুলে যাওয়ার রোগ আছে নাকি? মুনগাংতি বলে, ওটা তো আমি নিজেকে নিজেই বলছিলাম, তোমাকে না। এরপর কাওয়ানডিগোকে হসপিটালের স্টাফ নিয়ে যায়। গাড়িতে ওঠার আগে সেখানে কাওয়ানডিগোর মা চলে আসে আর তাকে একটা কষে চড় মারে এসব সার্কাস এখানে করার জন্য। এসব দাঁড়িয়ে দেখছিল মুনগাংতি। কাওয়ানডিগোর সাথে তার মার এমন বিহেভিয়ার দেখে তার নিজের মায়ের কথা মনে পড়ে যায়। তখনই আমাদের আবার ফ্ল্যাশব্যাকে দেখায়। তখন মুনগাংতির মা মুনগাংতিকে মারছিল, কারণ কিছু ছেলে তার বড় ভাই মুনসাংতিকে মারছিল, আর তখন তাকে বাঁচানোর জন্য সেখানে মুনগাংতি ছিল না, সেই জন্য মুনগাংতির মা তাকে পিটাচ্ছিল। আবার আমরা দেখি মুনগাংতির মা বৃষ্টিতে তার বড় ভাইকে অনেকটা কেয়ার নিয়ে ছাতার নিচে করে নিয়ে যাচ্ছে যাতে সে ভিজে না যায়, কিন্তু এদিকে মুনগাংতি যে বৃষ্টিতে ভিজে যাচ্ছে সেদিকে তার মার কোনো খেয়ালই নেই। এরপর রাতে মুনগাংতিরা সবাই ঘুমাচ্ছিল। তখন তার মা ড্রিঙ্ক করে তার মৃত স্বামীর ছবির সামনে এসে একা একা কথা বলতে থাকে। সে বলে, আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত তোমার ছেলে মুনসাংতির সাথে থাকবো, ওর সব সময় খেয়াল রাখবো। ওই সময় মুনগাংতির ঘুম ভেঙে গেলে সে ঘুম থেকে উঠে যায়। তার মা তাকে জড়িয়ে ধরে তখন আর বলে, তোমাকে তোমার বড় ভাইয়ের খেয়াল রাখতে হবে সব সময়, আর এজন্যই তো আমি তোমাকে জন্ম দিয়েছি। এটা শুনে মুনগাংতি খুব আপসেট হয়ে যায় যে তার মা তাকে একটুও ভালোবাসে না। এরপর আমাদের আবার প্রেজেন্টে নিয়ে আসা হয়। কাওয়ানডিগোকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তখন সেখানে নার্স জড়িয়ে আসে আর মুনগাংতিকে বলে, চলো হসপিটালে যাবে না? মুনগাংতি বলে, তুমি যাও, আমি কোমনিয়ং এর সাথে হসপিটালে আসছি। গাড়িতে কোমনিয়ং মুনগাংতিকে বলে, আজকে যদি তুমি আমার সাথে না আসতে তাহলে আমি সত্যি তোমাকে কিডন্যাপ করে তুলে নিয়ে আসতাম। মুনগাংতি বলে, এটা কি তোমার স্বভাব নাকি? কোমনিয়ং বলে, তোমার আজকে অনেক জেলাস হচ্ছিল কাওয়ানডিগোকে দেখে, তাই না? কে এভাবে আনন্দ করতে দেখে। কোনো সমস্যা না, তোমার যখনই আনন্দ করতে মন চাইবে তখনই তুমি আমাকে বলো, আমি তোমাকে কিডন্যাপ করে আনন্দ করতে নিয়ে যাব। আর কখনো যদি এসবের থেকে অনেক দূরে কোথাও পালিয়ে যেতে ইচ্ছে করে তাহলেও আমাকে বলো, আমিও তোমার সাথে পালিয়ে যাব। মুনগাংতি অনেক গভীর ভাবনে ডুবেছিল, এটা ভেবে যে তার কি করা উচিত আর কি করা উচিত নয়। আর এইদিকে ম্যানেজার লিও অনেক টেনশনে রয়েছে, কারণ কোমনিয়ং তাকে না বলে কোথায় যেন চলে গিয়েছে, যার জন্য তার কোম্পানির অনেক লস হচ্ছে। এরপর মুনগাংতি কোমনিয়ংকে একটা রেস্টুরেন্টে নিয়ে নুডলস অর্ডার করে। এর মধ্যে মুনগাংতির ফোন একটা কল আসে আর সে কলটা রিসিভ করতে বাইরে চলে যায়। আর এদিকে কোমনিয়ং তো পুরো রেগে বোম হয়ে রয়েছে, কারণ মুনগাংতি তাকে খাওয়ানোর জন্য সামান্য নুডলস অর্ডার দিয়েছে। সে বলে, গরিব লাভার চলবে কিন্তু কিপটা বয়ফ্রেন্ড একদমই চলবে না।
বাইরে এসে মুনগাংতি দেখে তাকে ম্যানেজার লিও কল করেছে। সে কলটা রিসিভ করলে ম্যানেজার লিও তাকে বলে, মুনগাংতি, আমাকে একটা সত্যি কথা বলো তো, কোমনিয়ং তোমাকে কখনো হ্যান্ডসাম বলেছে? আর এটাও কি বলেছে যে সে তোমাকে পেতে চায়? মুনগাংতি বলে, কেন? আর যদি বলেও থাকে তাহলে কি হয়েছে? ম্যানেজার লিও বলে, কিছুই হয়নি। কোমনিয়ংয়ের যদি কিছু চাই তাহলে সে সেটা যে কোনো মূল্যে তার নিজের করেই ছাড়ে। মুনগাংতি বলে, আপনি কি বলতে চাচ্ছেন একটু পরিষ্কারভাবে বলুন তো? ম্যানেজার লিও বলে, দেখো, তোমার জন্য আমার জীবন এখন ক্ষতির সম্মুখীন হয়ে রয়েছে। কোমনিয়ংয়ের একটা বুক লঞ্চ করার কথা ছিল, আর সেটা ব্যান করে দেওয়া হয়েছে। তাই ওর এখন একটু সময় নষ্ট করা উচিত নয়। এখন ওর নতুন বই লেখা শুরু করা উচিত। তোমরা যেখানে আছো আমি সেখানে আসছি, আর চেষ্টা করব কোমনিয়ংকে নিজের সাথে করে নিয়ে আসার। শুধু সেই পর্যন্ত ওর খেয়াল রেখো। এরপর মুনগাংতি কোমনিয়ংয়ের সাথে যে খাবার খাওয়া শুরু করে। তখন সে কোমনিয়ংকে বলে, শুনলাম তোমার বই নাকি ব্যান করে দেওয়া হয়েছে। তুমি যে ওই ইভেন্টে আমার বড় ভাইকে বাঁচিয়েছো, তার জন্যই কি এসব হয়েছে? কোমনিয়ং বলে, না, আসলে তা নয়। আসলে পাবলিকদের আমার লেখা স্টোরি অনেক ভয়ানক লাগে, কিন্তু এই স্টোরির পেছনে লুকিয়ে থাকা মেসেজ কেউ বুঝতে পারে না। গাংতি বলে, কি মেসেজ? তখন কোমনিয়ং বলে, তুমি নিজেই না স্টোরিটা পড়ে নিও, আর হ্যাঁ, আমাকে কিন্তু বলো তুমি স্টোরিটা পড়ে কি বুঝতে পেরেছো। গাংতি বলে, আমার এখন এসব গল্পের বই পড়ার বয়স আছে নাকি? তো কোমনিয়ং বলে, আরে তুমি তো এখনো বড়ই হওনি। গাংতি বলে, তাই নাকি? তোমার বয়স কত শুনি? কোমনিয়ং বলে, আমিও তো ছোট্ট বাচ্চা, একদম শিশু, কিন্তু তার চেয়ে শিশু তুমি। গাংতি বলে, তোমার এরকমটা কেন মনে হয়? কোমনিয়ং বলে, কারণ আমার কাছে মনে হয় তুমি ভালোবাসার জন্য ক্ষুধার্ত। এরপর এরা দুজন একে অপরকে দেখিয়ে যাচ্ছিল। এরপর গাড়িতে হসপিটালে যাওয়ার জন্য মুনগাংতি কোমনিয়ংকে জিজ্ঞাসা করে, তোমার বাবা নাকি এই হসপিটালে অ্যাডমিট আছেন, আর তুমি নাকি প্রমিস করেছো তাকে দেখভাল করবে, তার দেখাশোনা করবে, তাকে ওয়াকে নিয়ে যাবে। কোমনিয়ং গাংতিকে বলে, আমি এমন কোনো প্রমিস করি না যেটা ভাঙলে অনেক বড় কোনো সমস্যা হবে। সো কিছু কিছু প্রমিসের কোনো দামই নেই আমার কাছে। সে যাই হোক, তোমার বাবা মা মারা গিয়েছিলেন কিভাবে? মুনগাংতি অবাক হয়ে বলে, তুমি এটা কিভাবে জানলে? কোমনিয়ং বলে, আরে এতে এত অবাক হওয়ার কি আছে? মানুষ যখন দোকান থেকে কোনো জিনিস কিনতে যায় তখন তার সব দিক জেনে শুনে তারপর সে জিনিসটা কেনা হয়। তো এতে অবাক হওয়ার তো কিছু নেই। মুনগাংতি বলে, মানুষকে তোমার জিনিস মনে হয়? এটা বলে মুনগাংতি কোমনিয়ংকে গাড়ি থামাতে বলে, আর রেগে গাড়ি থেকে নেমে যায়। কোমনিয়ং বুঝতে পারে না যে মুনগাংতি কেন এতটা রাগ করেছে। সেও গাড়ি থেকে নেমে মুনগাংতির কাছে দৌড়ে এসে জিজ্ঞাসা করে, কি হয়েছে, তুমি এত রেগে গেলে কেন? মুনগাংতি বলে, আসলে কি জানো তো, আমি ভুলে গিয়েছিলাম যে তুমি অন্য সবার থেকে আলাদা। আমি নিজের অজান্তে ভুল করে তোমার উপর একটু বেশি আশা করে ফেলেছিলাম। তখন কোমনিয়ং বলে, তুমি কি আশা করেছিলে আমার কাছ থেকে? মুনগাংতি বলে, এখন তোমার কাছ থেকে আমার কোনো আশা নেই। এটা বলে সে সেখান থেকে চলে যেতে নেয়, আর তখনই পিছন থেকে কোমনিয়ং তার লাভ কনফেস করে মুনগাংতির কাছে। সে বলে, আই লাভ ইউ। মুনগাংতি এটা শুনে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে যায়, কিন্তু একটু পর সে আবার চলা শুরু করে। পিছন থেকে কোমনিয়ং চিৎকার করে বলেই যাচ্ছে যে আই লাভ ইউ, আই লাভ ইউ। তারপরও মুনগাংতি থামে না, সে সেখান থেকে চলে যায়। মুনগাংতি তার কথার কোনো রিপ্লাই দেয়নি বলে কোমনিয়ং খুবই রেগে যায়। কোমনিয়ংকে রিজেক্ট করেছে বলে কথা। এরপর একটা নেতা কোনো একটা কারণে মুনগাংতিদের হসপিটালে আসে, আর সেখানে সে মুনগাংতিকে চর মারে। সে হসপিটালের বিরুদ্ধে কেস করবে বলে হসপিটালের ডিরেক্টরকে হুমকি দেয়। চর মারায় মুনগাংতি অনেকটা রেগে ওঠে, কিন্তু সে তবুও নিজেকে ঠান্ডা রাখে। নেতা যাওয়ার পর ডিরেক্টর চিন্তা করতে থাকে যে কিভাবে ওই নেতাকে থামানো যায়। এরপর সে দেখে নেতা যে মুনগাংতিকে চর মেরেছে সেটা সিসিটিভি ফুটেজে উঠেছে, আর এটা দেখে সে প্ল্যান করে যে এটা দিয়ে নেতাকে ব্ল্যাকমেল করবে যে সে তাদের হসপিটালের স্টাফের গায়ে হাত উঠিয়েছে, আর এতে নেতা অনেক ভয় পেয়ে যাবে আর সাথে কোনো কেসও করবে না। এইদিকে মুনগাংতি হসপিটালে বসে ভাবছিল যে এই দেয়ালটা কিভাবে পেন্টিং করা যায়, আর এতে আমরা জানতে পারি মুনগাংতি ড্রয়িং করতে অনেক ভালোবাসে, আর তার ট্রিটমেন্টের জন্য তাকে ওকে সাইকেট্রিক হসপিটালে এনেছে মুনগাংতি। হসপিটালের ট্রিটমেন্টের পাশাপাশি সে সময় কাটানোর জন্য পেন্টিং করে থাকে। আসলে সাংতি এসব করে অনেক টাকা ইনকাম করার জন্য, আর তার ছোট ভাইয়ের দায়িত্ব নিয়ে তাকে সুখে রাখতে চায় সে। তো সাংতি যখন দেখছিল যে দেয়ালটা কিভাবে পেন্টিং করা যায়, তখনই সেখানে কোমনিয়ং আসে, আর তাকে দেখে মনে সাংতি তো পুরো শকড হয়ে যায়। এরপর সে কোমনিয়ংয়ের সাথে ছবি তোলা শুরু করে। তখনই সেখানে নার্স জুড়ি আসে আর কোমনিয়ংকে বলে, তুমি এখানে কি করছো? ও, একটা কথা তো তোমাদের বলাই হয়নি, নার্স জুড়ি মুনগাংতিকে লাইক করে,
আর সে কোমনিয়ংকে মুনগাংটির সাথে দেখলে খুবই জেলাস ফিল করে। তখন কোমনিয়ং বলে, আমি এখানে আমার বাবাকে ওয়াকে নিয়ে যাওয়ার জন্য এসেছি, আর আমি যদি এটা না করি তাহলে কেউ আমার ওপর খুবই রেগে যাবে, তাই ওর জন্য এসব করছি। এরপর মুনগাংটি তার ভাইকে কল করে, কিন্তু তার ভাই ফোনটা তুলেই না, কারণ সে কোমনিয়ং এর সাথে গার্ডেনে বসে তার ছবি আঁকছিল। ছবি আঁকা শেষে সাংতি কোমনিয়ং এর কাছে তার ছবি আঁকার জন্য টাকা চায়। কোমনিয়ং বলে, কিন্তু তুমি তো বললে এটা একদম ফ্রি, তাহলে? সাংতি বলে, ওটা তো পিৎজার সাথে ফ্রি ছিল, কিন্তু তুমি তো পিৎজা নিলেই না। কোমনিয়ং বলে, কি যে করবো না তোমাকে নিয়ে, আর তার উপর তোমার এই কথা, তুমি না খুবই মিষ্টি। তখনই সেখানে মুনগাংটি আসে। মুনগাংটিকে দেখে কোমনিয়ং বলে, তুমি এখন আমার উপর রেগে রয়েছো? দেখো, আজ আমি আমার বাবাকে দেখার জন্য এখানে এসেছি, এই তো একটু পর বাবাকে ওয়াকে নিয়ে যাব। এরপর মুনগাংটি শান্তিকে বলে, শান্তি তুমি ভিতরে যাও। শান্তি বলে, না আমি এখানেই থাকবো, কোমনিয়ং এর সাথে থাকবো আমি। তখনই মুনগাংটি শান্তির উপর খুবই রেগে যায়, আর রেগে গিয়ে সে চিল্লিয়ে শান্তিকে ভিতরে যেতে বলে। হঠাৎ কোমনিয়ং মুনগাংটির গালে লাল দাগ দেখতে পায়। তখন সে বলে, তোমার গালে এই লাল দাগ কেন? তোমাকে কেউ মেরেছে? কে মেরেছে তোমাকে, বলো আমায়। আমি ছাড়বো না তাকে। মুনগাংটি বলে, তাহলে তোমার কি? তুমি তো নিজের ইমোশনই বোঝো না, আবার আমারটা দেখতে এসেছো? তুমি তো শুধু চিল্লাতে পারো, আর কিছু তো করতে পারো না। এরকম আরো অনেক কথা মুনগাংটি কোমনিয়ংকে শোনায়, যা শুনে কোমনিয়ং খুবই হার্ট হয়। এরপর সিনে আমরা দেখবো কোমনিয়ং তার বাবার কাছে এসে বসে। তার বাবা তাকে দেখে বলে, তুমি এখনো বেঁচে আছো কেন? মরে যাওনি কেন? মরে যা মনস্টার কথাকার। এ বলে সে কোমনিয়ং এর গলা চেপে ধরে। সেখানে হসপিটালের স্টাফ থাকায় তারা সেখান থেকে কোমনিয়ং এর বাবাকে নিয়ে যায়, কিন্তু কোমনিয়ং সেখানে শুয়ে শুয়ে কাঁদতে থাকে, সাথে সে হাসতেও থাকে, কারণ মানুষ দুঃখে থাকলে যা করে আর কি। আজকের দিন তার জন্য খুবই খারাপ ছিল। একেই মুনগাংটি অনেক কষ্ট দিয়েছে, তার ওপর তার বাবার এই টর্চার। কোমনিয়ং বলে, গাংটি তুমিও আমাকে বুঝলে না। সন্ধ্যায় গাংটি বাসে করে বাড়ি ফিরছিল। তখনই সে দেখলো কোমনিয়ং রাস্তা দিয়ে একা হেঁটে যাচ্ছে। সে অবাক হয়, কারণ কোমনিয়ং এর মতো এত বড় একজন রাইটার তার গাড়ি ছাড়া বেরিয়ে রাস্তায় হাঁটছে। তো যাই হোক, সে এই ব্যাপারটাকে অতটা গুরুত্ব দেয় না, সে সেখান থেকে চলে যায়। বাড়িতে যে মুনগাংটির কোনো কাজেই মন বসছিল না, শুধু তার কোমনিয়ং এর কথা মনে পড়ছিল। সে অনেক গিল্টি ফিল করছিল সকালে কোমনিয়ং এর সাথে ওভাবে খারাপ বিহেভ করার জন্য। তাই সে কোমনিয়ং এর লেখা একটা বই পড়তে শুরু করে, যেটা কোমনিয়ং মুনগাংটিকে পড়তে বলেছিল। ওই বইটার নাম ছিল জম্বি কিড। আর এই বইয়ের স্টোরি ছিল একটা বাচ্চার জন্য তার মা কত কিছু করেছে। বাচ্চাকে বাঁচিয়ে রাখার জন্য নিজের দেহ কেটে পর্যন্ত খাইয়েছে বাচ্চাকে। শেষবারের মতো বাচ্চাটির মা বাচ্চাটিকে জড়িয়ে ধরে। বাচ্চাটির মা মরে যাওয়ার পর বাচ্চাটি তার মাকে প্রথম মা বলে ডাকে, আর বলে, মা আমার তোমাকে চাই। সে তার বাচ্চাকে কতটা ভালোবাসে, আর মায়ের প্রয়োজনীয়তা একটা বাচ্চার জীবনে কি, তাই স্টোরিটা পড়ে বোঝা যাচ্ছিল। তখনই মুনগাংটির তার মায়ের কথা মনে পড়ে যায়। তার মা তাকে তো কখনো ভালোই বাসেনি। এরপর সেখানে জেসিও আসে, আর মুনগাংটিকে বলে, তুমি কি জানো আজ কোমনিয়ং এর বাবা তার গলা চেপে ধরেছে। আমার মনে হয় ওর বাবা ওকে খুবই ঘৃণা করে। তখনই মুনগাংটি কোমনিয়ং এর কথা মনে পড়ে, যে সে কোমনিয়ংকে উদাস হয়ে রাস্তায় একা হেঁটে যেতে দেখেছে। এরপর সে তাড়াতাড়ি করে বের হয় কোমনিয়ংকে খুঁজতে। বাইরে বৃষ্টি হচ্ছিল, কিন্তু সেই দিকে কোমনিয়ং এর কোনো খেয়ালই নেই। সে তো এক মনে হেঁটেই যাচ্ছিল। সেখানে মুনগাংটি এসে সে তার জ্যাকেট কোমনিয়ং এর গায়ে জড়িয়ে দেয়। মুনগাংটিকে দেখে কোমনিয়ং সাথে সাথে তাকে জড়িয়ে ধরে, আর এখানে এপিসোডটা শেষ হয়। এই এপিসোডে আমরা দেখব মুনগাংটি কোমনিয়ংকে একটা হোটেলে নিয়ে আসে। এত বৃষ্টিতে কোথায় বা যাবে তারা, কিন্তু হোটেলের ম্যানেজার ওদের দেখে ভাবে ওরা এখানে ডেট করতে এসেছে, আর অনেক খারাপ খারাপ ইঙ্গিত দিয়েও কথা বলছিল সে, যা মুনগাংটি বুঝতে পেরে কোমনিয়ংকে বলে, তুমি তোমার বাড়ি চলে যাও। কোমনিয়ং বলে, আমি তো আমার পার্সটা হারিয়ে ফেলেছি। মুনগাংটিও দেখে যে সে বাসা থেকে তাড়াহুড়া করে বের হওয়ার সময় নিজের ওয়ালেটটাও নিতে ভুলে গিয়েছে। তাই হোটেলের টাকা পে করতে না পেরে বাধ্য হয়ে কোমনিয়ংকে নিজের বাড়ি নিয়ে আসে মুনগাংটি। মুনগাংটির বাড়িতে যে কোমনিয়ং বলে, বাহ, এইটুকু জায়গার মধ্যে এত কিছু সেট করেছো, ওয়াও দ্যাটস গ্রেট। এরপর মুনগাংটি কোমনিয়ংকে একটা ড্রেস দেয়, ভিজা ড্রেসটা চেঞ্জ করে আসার জন্য। রাতে মুনগাংটি কোমনিয়ংকে বলে, চলো এখন বৃষ্টি থেমে গিয়েছে, তুমি তোমার বাড়ি চলে যাও। কোমনিয়ং বলে, তুমি আমাকে কাপড় দিয়েছো, এখানে খেতে দিয়েছো, এখন একটু থাকতে তো দাও।
মুনগাংতি কোনো মতে কমনীয়ংকে এখানে থাকতে দিচ্ছিল না, কিন্তু কমনীয়ং কি আর হার মেনে নেওয়ার পাত্রী? সে তো এখানে থেকেই ছাড়বে। রাতে একসাথে শুয়ে কমনীয়ং মুনগাংতিকে বলে, আচ্ছা, তুমি যে মেয়েটির কথা বলছিলে, যার চোখ আমার মতো, তুমি যাকে দেখে ভয় পেতে, সে অনেক খারাপ, তাই না? মুনগাংতি বলে, না, ও খারাপ ছিল না, খারাপ ছিলাম আমি। ও আমার জীবন বাঁচানোর পরও আমি ওকে ছেড়ে চলে এসেছিলাম। এরপর কমনীয়ং আরো বক বক শুরু করতে যাবে, তার আগে মুনগাংতি বলে, অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়ো। ঘুমানোর মধ্যে কমনীয়ং মুনগাংতিকে খুব জ্বালিয়েছে। সকালে নার্সজুরি তার হসপিটালের নাইট ডিউটি শেষ করে বাড়ি ফিরে সোজা মুনগাংতির ঘরের দিকে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে কমনীয়ং সেখানে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। সে কমনীয়ংকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন, আর কি করছো এখানে, কখন এলে? কমনীয়ং বলে, সকাল সকাল আমাকে এখানে দেখে তো বোঝাই যাচ্ছে যে রাতে আমি এখানেই ছিলাম। বাই দ্য ওয়ে, তুমি এখানে কি করছো? নার্সজুরি বলে, আমি নিচের তলায় থাকি, সো আমার তো এখানেই থাকার কথা, তাই না? কমনীয়ং বলে, তুমি সেই না যে মুনগাংতিকে এখানে থাকতে বলেছ? নার্সজুরি বলে, হ্যাঁ, আমি মুনগাংতিকে এখানে থাকতে বলেছি, আর ওকে চাকরিটা আমিই পাইয়ে দিয়েছি, কিন্তু এই সব কিছু সিদ্ধান্ত করার দায়িত্ব ছিল ওর নিজের। এরপর কমনীয়ং আর নার্সজুরির মধ্যে মুনগাংতিকে নিয়ে ঝগড়া শুরু হয়ে যায়। একসময় তারা একে অপরের চুল ধরে টানাটানি করা শুরু করে দেয়। তখনই সেখানে মুনগাংতি আসে আর কমনীয়ংকে নার্সজুরির চুল টানতে দেখে ফেলে। এজন্য মুনগাংতি কমনীয়ংয়ের ওপর খুবই রাগারাগি করে আর তাকে সেখান থেকে টেনে নিচে নিয়ে গিয়ে টাকা দেয় এক্ষুনি বাড়ি ফিরে যাওয়ার জন্য। কমনীয়ং খুবই রেগে যায়, কারণ মুনগাংতি নার্সজুরির সাইড নিয়ে কথা বলেছে তাই। পরের দিন সকালে ম্যানেজার লিউ কমনীয়ং এর বাড়ি যায় আর বলে, প্লিজ আমাদের জন্য একটা স্টোরি বই লিখে দাও, আমাদের কোম্পানি পুরো শেষ হয়ে যাচ্ছে। কিন্তু কমনীয়ং বই লিখবে না বলে সাফ জানিয়ে দেয় সেই ম্যানেজার লিওকে। সন্ধ্যায় হসপিটালের ছাদে নার্সজুরি তার মনের কথা মুনগাংতিকে বলে, কিন্তু মুনগাংতি ডিরেক্টলি না হলেও ইনডিরেক্টলি সে নার্সজুরিকে রিজেক্ট করে দেয়, আর নার্সজুরি সেটা বুঝতেও পারে। এরপর বাড়িতে ফিরে যাওয়ার সময় মুনগাংতি তার ভাইকে খুঁজে, কিন্তু সে কোথাও তার ভাইকে খুঁজে পাচ্ছিল না। তখনই সেখানে একজন নার্স এসে বলে, মুনসাংতিকে কমনীয়ং এখান থেকে নিয়ে গিয়েছে। সে কমনীয়ংকে কল করতেই মুনগাংতি কমনীয়ংকে বলে, আমার ভাই কোথায়? মুনিয়ং বলে, তোমার ভাই আমার সাথে, আমার বাড়িতে। মুনগাংতি রেগে কমনীয়ংকে বলে, তোমাকে না বলেছি আমার ভাইয়ের থেকে তুমি দূরে থাকবে, তাহলে কেন ওকে সেখানে নিয়ে গিয়েছো? কমনীয়ং বলে, আমার এখানে অনেক একা একা ফিল হচ্ছিল আর আমি অনেক বোরিং ফিলও করছিলাম, তাই আমি ওকে আমার সাথে করে নিয়ে এসেছি। আর তুমিও চলে এসো, বাড়ির অ্যাড্রেসটা পাঠাবো তোমাকে। মুনগাংতি বলে, তার কোনো প্রয়োজন নেই, আমি চিনি তোমার বাড়ি, আমি সেখানে গিয়েছিও। কমনীয়ং বলে, কবে এসেছিলে তুমি এখানে? মুনগাংতি বলে, সেই দিন যেদিন তুমি আমাকে বাঁচিয়েছিলে, আর আমি সেই দিন তোমাকে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিলাম। কমনীয়ং বলে, তার মানে তোমার সব মনে আছে? মুনগাংতি বলে, ওখানে যে তোমার সাথে কথা হচ্ছে। এরপর কমনীয়ং আমাদের তার নিজের কাহিনী শোনায়। সে বলে, অনেক বছর আগে একটা মেয়ে জঙ্গলের মধ্যে একা একটা রাজবাড়িতে থাকতো। মেয়েটির মা মেয়েটিকে বলেছিল যে সে সবার থেকে আলাদা, তাই ওকে এই জঙ্গলের রাজবাড়িতে একা থাকতে হবে। কিন্তু সে ছোট মেয়েটির কাছে ওই মহলটা কারাগারের মতো মনে হতো। এই জন্য সে সবসময় প্রার্থনা করতো যে কোনো একটা রাজকুমার তার জন্য পাঠাতে, যে তাকে এই কারাগার থেকে মুক্ত করে সেখান থেকে অনেক অনেক দূরে নিয়ে যাবে। সে প্রতিদিনই সে রাজকুমারটার জন্য ওয়েট করত। তো একদিন হঠাৎ একটা ছেলে সে রাজবাড়ির সামনে আসে আর তাকে দেখে মেয়েটি খুব খুশি হয়ে যায়। তখনই খুশিতে সিঁড়ি থেকে নিচে নেমে ছেলেটার কাছে যেতে নেয় সে, কিন্তু তার মা তাকে আটকে দিয়ে বলে, ছেলেটাকে এখান থেকে চলে যেতে বলো, তাকে তাড়িয়ে দাও এখান থেকে। আর মেয়েটি বাধ্য হয়ে সেই ছেলেটাকে সেখান থেকে তাড়িয়ে দেয়, সেখান থেকে সে চলে যেতে বলে। এরপর দেখায় প্রেজেন্টে মুনগাংতি অলরেডি কমনীয়ংয়ে সেই রাজপ্রাসাদে চলে এসেছে আর কমনীয়ং তাকে বেলকনি থেকে দেখছে। তারা তো সেখান থেকে দুজন দুজনকে দেখেই যাচ্ছিল। মুনগাংতি ভিতরে ঢুকে সে দেখে তার ভাই মুনসাংতি একটা সোফায় ঘুমাচ্ছে। মুনগাংতি নিজের জ্যাকেটটা তার গায়ের উপর ঢেকে দেয় আর কমনীয়ং এর কাছে যায় তার সাথে কথা বলার জন্য। ব্যালকনিতে দাঁড়িয়ে কথা বলছে কমনীয়ং আর মুনগাংতি। কমনীয়ং বলে, তুমি আমাকে কবে থেকে চিনতে? মুনগাংতি বলে, সেই দিন থেকে যেদিন তুমি আমার জীবন বাঁচিয়েছো। কমনীয়ং বলে, তুমি আমাকে এতদিন ধরে জানতে চিনতে আর তুমি আমাকে কিচ্ছু বলনি, অ্যাক্টিং করে এসেছো এতদিন।
মুনগাংতি বলে, আমি অ্যাক্টিং করেছি তোমাকে ধরা না দেওয়ার জন্য, আর এজন্যই তুমি আমাকে বাঁচানো সত্ত্বেও আমি এতদিন তোমার থেকে দূরে পালিয়ে পালিয়ে আসছি। তোমাকে ভালোবাসার পরও আমি এসব থেকে দূরে ছিলাম আর দূরেই থাকতে চাই। এটা বলে মুনগাংতি সেখান থেকে চলে যেতে নেয়, কিন্তু কোমুনিয়ং তাকে বাধা দিয়ে বলে, তুমি আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারো না। মুনগাংতি বলে, আমাকে যেতেই হবে, আমার কাছে আমার বড় ভাই ছাড়া আর কারোর জন্যই টাইম নেই। কোমুনিয়ং বলে, তুমি তোমার ভাইয়ের খেয়াল রাখতে পারো, তাহলে আমার খেয়াল রাখতে পারবে না কেন? আমারও তোমাকে প্রয়োজন আছে। তখন মুনগাংতি বলে, অন্যের জন্য বাঁচতে বাঁচতে আমি হাঁপিয়ে উঠেছি। কোমুনিয়ং বলে, তুমি এভাবে আমাকে ছেড়ে যেতে পারো না, আমি তোমাকে একসময় বাঁচিয়েছিলাম, সেটা কি তুমি ভুলে গিয়েছো? মুনগাংতি বলে, তুমি আমার জীবন বাঁচিয়েছিলে বলেই আমি এখনো আমার এই ফালতু জীবন কাটাচ্ছি। এটা বলে মুনগাংতি সেখান থেকে চলে যায়। সিঁড়ি থেকে নামার সময় কোমুনিয়ং মুনগাংতিকে আটকাতে যেয়ে কোনোভাবে পড়ে যেতে নেয়, আর মুনগাংতি তাকে ধরে ফেলে। মুনগাংতি বলে, তুমি কি পাগল, এভাবে কেউ সিঁড়ি থেকে নামে? কোমুনিয়ং মুনগাংতির শার্ট শক্ত করে মুট করে ধরে বলে, প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমরা একসাথে থাকতে পারবো। তখন মুনসাংতি ঘুম থেকে উঠে যায়, আর মুনগাংতি তাকে বলে, চলো বাড়ি ফিরে চলো ভাইয়া। মুনসাংতি বলে, আমি এখান থেকে যাব না, এখন থেকে এটাই আমার বাড়ি। মুনগাংতি বলে, কি বলছো তুমি এসব? তখন মুনসাংতি একটা কন্ট্রাক্ট পেপার বের করে দেখিয়ে বলে, এই দেখো কন্ট্রাক্ট পেপার, আমি একজন আর্টিস্ট আর এজন্যই মুনিয়ং আমাকে এখানে কাজে রেখেছে। তখন কোমুনিয়ং সেখানে এসে বলে, মুনসাংতি আমার বইয়ের জন্য ড্রয়িং করবে আর আমার সাথে এখানেই থাকবে এখন থেকে। মুনগাংতি মুনসাংতিকে বাড়ি যাওয়ার জন্য অনেক জোর করে, কিন্তু মুনসাংতি কিছুতেই সেখান থেকে যাবে না, আর এই নিয়ে তাদের মধ্যে অনেক জোরাজুরি আর অনেক ঝগড়াও হয়। এক সময় মুনসাংতি মুনগাংতিকে একটু মারেও, যার ফলে মুনগাংতি মন খারাপ করে তার বাড়ি ফিরে যাচ্ছিল সেখান থেকে। আর তখনই আমাদের আবার ফ্ল্যাশব্যাকে দেখায়, সেদিন মুনগাংতি খুব খুশি হয়ে তার মাকে দেখাতে আসে যে সে মার্শাল আর্টে রেড বেল্ট পেয়েছে, কিন্তু সেখানে গিয়ে দেখে সাংতি কান্না করছে, কারণ তাকে কিছু ছেলে মেরেছে, আর এজন্য তার মা মুনগাংতির ওপর খুবই রেগে আছে আর অনেক বকাঝকাও করতে থাকে। মুনগাংতি মুখ বুজে সব সহ্য করে নিচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত তার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সেও তার মায়ের মুখে মুখে অনেক তর্ক করা শুরু করে। সে বলে তার বড় ভাই যাতে মরে যায় সেটাই সে চায়। এটা বলে সে সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। একদিন সাংতি বরফের উপর খেলছিল, তখনই সেখানকার বরফ ভেঙে যায় আর সাংতি পানিতে পড়ে যায়। তখন মুনগাংতির মনে পড়ে যে সে তো চায় তার বড় ভাই মরে যাক, তাই সে সেখান থেকে চলে যেতে নেয়। এই সব কিছু দূর থেকে পর্যবেক্ষণ করছিল কোমুনিয়ং। মুনগাংতি চলে যেতে নিয়েও পারল না, সে তার ভাইকে বাঁচাতে আবার ফিরে এলো সেখানে। এটা দেখে কোমুনিয়ং মনে মনে বলে, ফিরে আসছো কেন, চলে যাও, পালিয়ে যাও এখান থেকে। মুনগাংতি অনেক কষ্ট করে তার ভাইকে বাঁচায়, কিন্তু ভাইকে বাঁচাতে গিয়ে সে শেষ পর্যন্ত নিজেই পানিতে ডুবে যেতে নেয়। তখন সে তার বড় ভাইয়ের কাছে হেল্প চায়, কিন্তু তার বড় ভাই তাকে না বাঁচিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সেখানে মুনিয়ং যেয়ে মুনগাংতিকে বাঁচায়, আর এখানে ফ্ল্যাশব্যাক শেষ হয়। প্রেজেন্টে আমরা আবার দেখি মুনসাংতি তার ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করেছে বলে তার কাছে অনেক খারাপ লাগছে। সে বারবার দরজার কাছে গিয়ে তার ভাইয়ের আসার জন্য ওয়েট করছে। কোমুনিয়ং এটা দেখে বলে, ডোন্ট ওয়ারি মুনসাংতি, মুনগাংতি ঠিক তোমার কাছেই ফিরে আসবে। পরের দিন সকালে মুনগাংতি ঠিকই তার ভাইয়ের কাছে ফিরে এলো সেই বাড়িতে। সেখানে গিয়ে সে কোমুনিয়ংকে এখানে তাকে রাখার কতগুলো শর্ত দেয়। সে বলে, প্রথমত সাংতি যদি কখনো চায় এসব ছেড়ে চলে যেতে, তাহলে তোমাকে এই কন্ট্রাক্ট থেকে ওকে মুক্ত করে দিতে হবে, তখন কোনো প্রকার ঝামেলা করা যাবে না। আর দ্বিতীয়ত, এখানে থাকা অবস্থায় তোমাকে সাংতির সাথে ভালো ব্যবহার করতে হবে, ওর সাথে রেসপেক্ট দিয়ে কথা বলতে হবে। কোমুনিয়ং বলে, তোমার সব শর্তে আমি রাজি। পরের দিন সকালে ঘুম থেকে ওঠে কোমুনিয়ং দেখে মুনসাংতি আর মুনগাংতি তার পুরো বাড়িটাকে গুছিয়ে একদম পরিষ্কার করে রেখেছে। মুনগাংতি সকালে ব্রেকফাস্ট নিজের হাতে বানিয়ে কোমুনিয়ংকে খেতে বলে। এসব দেখে কোমুনিয়ং অবাক হয়ে যায়, কারণ তার জীবনে কেউ এত কেয়ার নিয়ে তাকে খেতে বলেনি। সে অনেক খুশি হয় এসব দেখে। এরপর তারা সবাই একসাথে হসপিটালে যায়। তো তখন মুনগাংতি বলে, পরের বার থেকে হসপিটালে আমরা আলাদা আলাদা করে আসব, না হলে সবাই অন্য কিছু মনে করবে। হসপিটালে সাংতি দেয়ালে পেন্টিং করছিল, তখন ডক্টর এসে বলে, ফুলে গেছো, কিন্তু ফুলের সাথে বাটারফ্লাই কোথায়? এটা কিন্তু ঠিক মানালো না। আসলে ডক্টর মুনসাংতিকে এটা বলে যাতে প্রজাপতিদের থেকে সাংতির যে ভয়টা কাজ করে সেটা যেন দূর হয়ে যায়। তো সাংতি প্রজাপতিদের নাম শুনেই তো অনেক ভয় পেয়ে যায়। সে বলে, না না, প্রজাপতিটা ভালো হয় না, আমি একদম প্রজাপতিদের পেন্টিং করব না।
এরপর সিনে আমরা দেখবো মনিয়ং হসপিটালে এক জায়গায় বসে আছে। সে হঠাৎ খেয়াল করলো কেউ একজন তার দিকে তাকিয়ে আছে। তো সে সেটা দেখতে ওটার পিছু করতে শুরু করলো। তখন একটা নার্স মুনগাংতির কাছে এসে বলে কমনিয়ংকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মুনগাংতি এটা শুনে দৌড়ে কমনিয়ংকে খুঁজতে যায়। কমনিয়ং খেয়াল করলো একটা মহিলা তার দিকে তাকিয়েছিল, আর কমনিয়ং তার পিছু নিতেই মহিলাটা কোথাও লুকিয়ে যায়। ওই মহিলাটা ওই হসপিটালের একটা মেন্টাল পেশেন্ট। মহিলাটাকে দেখে কমনিয়ং অনেকটা চমকে যায়। মহিলাটা তখন তাকে বলে, চমকে যাচ্ছ কেন? তুমি আমাকে ভুলে গিয়েছো নাকি? আমি তোমার মা। কমনিয়ং বলে, আমার মার অনেক আগে ডেথ হয়ে গিয়েছে। মহিলাটা কমনিয়ং এর নিজের মেয়ে বলে বারবার সম্বোধন করছিল, যার ফলে কমনিয়ং খুবই রেগে যায় আর সে মহিলাটাকে মারা ধরে। তখনই সেখানে মুনগাংতি চলে আসে আর কমনিয়ংকে আটকে দেয়। এরপর মুনগাংতি মহিলাটাকে সেখান থেকে নিয়ে যায়। রাতে কমনিয়ং বাড়িতে এসে নিজের ঘরে রাতে খাবার না খেয়ে শুয়ে পড়ে, আর এজন্য মুনগাংতিও অনেকটা টেনশন করছিল। কমনিয়ং আজ খুবই দুঃখী ছিল, কারণ আজ ওই মহিলাটার জন্য তার মায়ের কথা বারবার মনে পড়ছিল। এসব ভাবতে ভাবতে মনিয়ং যখন ঘুমিয়ে যায় তখন তার মায়ের আত্মা আবার তার কাছে আসে আর বলে, তুমি যাকে ভালোবাসবে আমি তাকে মেরে ফেলবো, শেষ করে দিব তাকে। ভয়ে কমনিয়ং কান্না করা শুরু করে। তার কান্নার আওয়াজ শুনে মুনগাংতি কমনিয়ং এর ঘরে আসে আর তাকে শান্ত করার চেষ্টা করে। কমনিয়ং মুনগাংতিকে কাঁদতে কাঁদতে বলে, চলে যাও, এখান থেকে অনেক দূরে পালিয়ে যাও। মুনগাংতি কমনিয়ংকে শান্ত করার চেষ্টা করে। কমনিয়ং শান্ত হচ্ছে না দেখে মুনগাংতি কমনিয়ংকে জড়িয়ে ধরে। গাংতি মুনিয়ংকে জড়িয়ে ধরায় কমনিয়ংয়ের ভয় অনেকটা দূর হয়, ফলে সে শান্ত হয়ে যায়। আর এখানে আজকের এপিসোডের ভিডিওটা শেষ হয়। এই এপিসোডের শুরুতে আমরা দেখব কমনিয়ং কাঁদতে কাঁদতে মুনগাংতির বুকেই ঘুমিয়ে পড়েছে। কমনিয়ং ঘুমিয়ে গিয়েছে এটা দেখে মুনগাংতি তাকে বিছানায় শুইয়ে দেয় আর নিজেও রাতে সেখানে ঘুমিয়ে পড়ে। আর যখন সকাল হয় তখন মুনগাংতির ঘুম ভাঙলে সে দেখে কমনিয়ং জেগে গিয়ে তার দিকে তাকিয়ে আছে। মুনগাংতির ঘুম ভাঙতে কমনিয়ং তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছিলে? মুনগাংতি বলে, কাল রাতে তোমার শরীরটা অনেক খারাপ করেছিল, তাই আমি এখানে। সে যাই হোক, তুমি আজ রেস্ট করো আর আমি বাইরে যেয়ে তোমার জন্য মেডিসিনস নিয়ে আসছি। এটা বলে গাংতি সেখান থেকে চলে যায়। এরপর বাইরের মেডিসিন নেওয়ার সময় ম্যানেজার লিউ মুনগাংতিকে কল করে কমনিয়ং এর কথা জিজ্ঞাসা করে। মুনগাংতি তাকে বলে কমনিয়ং এর শরীর তেমন একটা ভালো না। এটা শুনে ম্যানেজার লিউ তখনই কমনিয়ং এর সাথে দেখা করবে বলে রওনা দেয়। এরপর কমনিয়ং তার রুমে শুয়ে রেস্ট নিচ্ছিল। তখন আমাদের আবার ফ্ল্যাশব্যাকে দেখায় কমনিয়ং এর মা তার চুল আঁচড়িয়ে দিচ্ছিল। তার মা তখন তাকে বলে, লম্বা চুল তোমাকে খুব মানায়, কারণ তুমি ওটার মতো, কখনো তোমার এই লম্বা চুল কাটবে না। কমনিয়ং বলে, কিন্তু আমার এই লম্বা চুল একদমই পছন্দ না। এটা শুনে তার মা রেগে বলে, তুমি তোমার মায়ের কথা অমান্য করছো, মায়ের কথা তুমি শুনবে না। মায়ের রাগ দেখে কমনিয়ং অনেক ভয় পেয়ে যায় আর শেষ পর্যন্ত তাকে বলতে হয়, হ্যাঁ হ্যাঁ, আমার লম্বা চুলই পছন্দ। এরপর ফ্ল্যাশব্যাক শেষ হয় আর আমরা দেখি কমনিয়ং একটি কেচি নিয়ে তার চুল কাটার চেষ্টা করছে, কিন্তু সে পারে না। সে রাগে কেচিটাকে আয়নাতে ছুঁড়ে মারে আর আয়না ভেঙে যায়। তখনই সেখানে ম্যানেজার লিও আসে। মনিয়ং এর রুমে কিছু ভেঙে যাওয়ার শব্দ শুনে সে দৌড়ে কমনিয়ং এর রুমে যায়। সে রুমে এসে দেখে কমনিয়ং তার বিছানায় বসে আছে। ম্যানেজার লিও জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো? কমনিয়ং বলে, আমি আমার চুল কাটতে চাই, কিন্তু কিছুতেই পারছি না, কারণ মা আমাকে কখনো কাটতেই দেয় না। এসব শুনে ম্যানেজার লিও বলে, তাহলে কি তুমি সেই আগের মতো সেই স্বপ্ন আবার দেখতে পাচ্ছ? কিন্তু সেটা কবে থেকে? মনিয়ং বলে, যখন থেকে আমি এখানে এসেছি তখন থেকে। এটা শুনে ম্যানেজার লিও তাড়াহুড়া করে কমনিয়ং এর জামা কাপড় প্যাক করা শুরু করে আর বলে, তুমি এখানে আর থাকবে না, আমি তোমাকে আজই এখান থেকে নিয়ে যাব। কমনিয়ং বলে, আমি এখান থেকে কোথাও যাব না, কিন্তু ম্যানেজার লিও ওকে জোর করে এখান থেকে নিয়েই যাবে। সে কমনিয়ং এর হাত ধরে সব গুছিয়ে গাছিয়ে সেখান থেকে নিয়ে যেতে নেয়। তখনই সেখানে মুনগাংতি আসে আর বলে, তুমি কমনিয়ংকে এভাবে জোর করে এখান থেকে নিয়ে যেতে পারো না। এরপর সে ম্যানেজার লিওকে বাড়ি থেকে বের করে দিয়ে বাড়ির দরজা লাগিয়ে দেয়। ভেতরে এসে মুনগাংতি কমনিয়ংকে বলে, যখন তুমি একা থাকবে তখন দরজা বন্ধ করে রাখবে, নয়তো যে কেউ ভেতরে ঢুকে তোমাকে তুলে নিয়ে যেতে পারে। কমনিয়ং বলে, তোমার কি মনে হয় আমাকে কেউ তুলে নিয়ে যেতে পারবে? মুনগাংতি বলে, তবুও অ্যালার্ট থাকাটা তো ভালো, তাই না? এরপর মুনগাংতি কমনিয়ংকে মেডিসিন দেয়, কিন্তু কমনিয়ং সেটা খেতে চায় না। মুনগাংতি বলে, মেডিসিন খাবে না তো বাইরে যেয়ে ঘুরবে একটু, যদি একটু রিফ্রেশ বোধ করো।
এরপর ওরা দুজনে একসাথে ঘুরতে যায়। কৌমুনিয়ং মুনগাংটির সাথে বাইরে ঘুরতে এসে খুবই খুশি। কৌমুনিয়ং এর খিদে লেগেছে, তাই তারা দুজনে একটা রেস্টুরেন্টে যায়। কিন্তু সেখানে গিয়ে মুনগাংটি কিছুই খেতে চায় না। কৌমুনিয়ং এর কারণ জিজ্ঞাসা করলে মুনগাংটি বলে আমার খিদে নেই। কৌমুনিয়ং তখন হঠাৎ করে মুনগাংটিকে একটা অদ্ভুত কোয়েশ্চেন করে বসে। সে জিজ্ঞাসা করে, তুমি কখনো কারোর সাথে এক বিছানায় রাত কাটিয়েছো? মানে কারোর সাথে বেড শেয়ার করেছো কখনো? কৌমুনিয়ং এর এমন প্রশ্নে মুনগাংটি অবাক হয়ে যায় আর বলে, হঠাৎ এরকম প্রশ্ন কেন করছো? কৌমুনিয়ং বলে, না তুমি স্বাভাবিক মানুষের মতো খাবার খাও, না তুমি কিছু করো আর না হাসো, এরকম বোরিং মানুষের মতো তুমি তোমার লাইফ লিড করো কেন বলো তো? তুমি কি আদৌ একজন নর্মাল মানুষ? তখন মুনগাংটি বলে, আমি এসবের থেকে নিজেকে আটকে রাখি। তুমি যেরকম ভাবছো আমি এসব থেকে নিজেকে অনেক দূরে রাখি। কৌমুনিয়ং বলে, নিজেকে আটকিও না, মুক্ত জীবনযাপন করো, নিজেকে অন্যের মতো স্বাভাবিক করে তোলো। কারণ আমি দেখতে চাই তুমি যদি এসবের থেকে নিজেকে না আটকাতে তাহলে তুমি কি কি করতে। এরপর তারা দুজনে একসাথে এক জায়গায় হাঁটছিল। তখনই নার্জরি মুনগাংটিকে কল করে। ফোনটা কৌমুনিয়ং এর হাতে থাকায় সে কলটা রিসিভ করে। কৌমুনিয়ং এর গলা শুনে নার্জরি বলে, কৌমুনিয়ং তুমি? মুনগাংটির ফোন। কৌমুনিয়ং বলে, আমার প্যারি রুমমেট এখন তার কাজে বিজি আছে, তাই তুমি আমাকে বলতে পারো কি বলতে চাও, কেন কল করেছো তুমি ওকে? নার্জরি বলে, আমি শুধু ওকে একটা কথা জিজ্ঞাসা করার জন্য কল দিয়েছিলাম যে ও আজ কেন হসপিটালে আসেনি। তখন কৌমুনিয়ং বলে, ও ছুটি নিয়েছে আমার সাথে ডেটে যাবে বলে। এরপর কৌমুনিয়ং কলটা কেটে দেয়। কল কাটার পর মুনগাংটি বলে, তোমাকে কে বললো এটা ডেট? কৌমুনিয়ং বলে, এটা ডেট না তো কি? তাহলে কি তুমি আমার সাথে ফ্ল্যাট করছো, নাকি পটানোর আগে মনের কথা জেনে নিচ্ছ? ওয়েট, তুমি আমাকে নিয়ে খেলছো না তো? তখন মুনগাংটি বলে, প্লিজ এবার বন্ধ করো তোমার এসব সন্দেহজনক প্রশ্ন। তুমি তোমার এই ডেটের কথা কতবার আমাকে বলেছো তার কোনো হিসাব আছে তোমার কাছে? কাল রাতে তোমার কথা শুনে মনে হচ্ছিল যে তুমি চাও না আমি তোমাকে ছেড়ে চলে যাই। কাল রাতের পর থেকে আমি ঠিক করেছি তোমাকে আগের মতো ছেড়ে পালিয়ে যাব না, তোমার সাথেই থাকবো। এরপর তারা একসাথে গাড়ি করে বাড়ি ফিরছিল। তখন কৌমুনিয়ংকে অনেক খুশি দেখাচ্ছিল, এটা জেনে যে মুনগাংটি তাকে ছেড়ে কখনো যাবে না। আর কৌমুনিয়ংকে খুশি দেখে তো মুনগাংটিও খুশি হয়। এর পরের দিন মুনগাংটি হসপিটালে গেলে ডিরেক্টর ওকে জিজ্ঞাসা করে যে মুনিয়ং এর কোনো বয়ফ্রেন্ড আছে কিনা। মুনগাংটি সংকোচ বোধ করে বলছিল, আমি ঠিক জানি না। তখন ডিরেক্টর বলে, আমার একটা ছেলে আছে, তো আমি চাই তার সাথে কৌমুনিয়ং এর দেখা করাতে। কি বলো, দেখা করাবো? যদি একজন আরেকজনের পছন্দ হয়ে যায় আর কি। গাংটি বলে, আপনি এটা আমাকে কেন জিজ্ঞাসা করছেন? ডিরেক্টর বলে, কারণ তুমি ওর সাথে যেহেতু থাকো তাই। এরপর সে আবার বলে, তুমি কি জানো হসপিটালের এক মেন্টাল পেশেন্ট কৌমুনিয়ং এর মা হয়ে ওকে ডিস্টার্ব করছিল? তখন মুনগাংটি বলে, আসলে কৌমুনিয়ং এরও এক মুহূর্তের জন্য মনে হয়েছিল সেই মহিলাটি ওর মা। ডিরেক্টর বলে, কৌমুনিয়ং এর মা একজন রাইটার ছিল। যেই দিন সে নিজের ফিকশন সিরিজের লাস্ট বই লিখেছিল সেই দিনের পর থেকে সে কোথায় যেন উধাও হয়ে গিয়েছে। 5 বছরেও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই 5 বছরে তাকে খুঁজে না পাওয়ায় পুলিশরা ধরে নিয়েছে যে কৌমুনিয়ং এর মা মারা গিয়েছেন। তবে কিছু লোক এখনো বিশ্বাস করে যে উনি এখনো বেঁচে আছেন। যদি সে বেঁচেই থাকতো তাহলে কি সে নিজের আপন মানুষদের এত কষ্ট দিতে পারতো এত বছর ধরে? এরপর মুনগাংটি সেই মেন্টাল পেশেন্টের কাছে গেলে মুনগাংটি তাকে বলে, আন্টি আপনি না বলেছিলেন আপনি আপনার মেয়ের সাথে আমাকে দেখা করে দিতে চান, আমি নিশ্চয়ই তার সাথে দেখা করব। মহিলাটা তখন বলে, আমার মেয়ে মারা গিয়েছে, তুমি একজন মৃত ব্যক্তির সাথে কিভাবে দেখা করবে? এটা সম্ভব নয়। এরপর উনি ওনার অতীতের ফ্ল্যাশব্যাক গাংটিকে বলা শুরু করে। সে বলে, আমাদের দৈনন্দিন জীবনে দুবেলা খাবার জোটা ছাড়া আর কিছুই মিলতো না, কিন্তু আমার মেয়ে আমার জন্মদিনে তার পুরো মাসে স্যালারি খরচা করে আমার জন্য অনেক দামি একটা গিফট কিনে আনে, আর যার জন্য আমি ওকে অনেক বকাঝকা করি আর মারিও। আমার ঠিক তো মনে নেই, তবে আমি শেষবার ওকে এই কথা বলেছিলাম যে তোর মতো মেয়ের আমার দরকার নেই। আর এই কথায় আমার মেয়ে অনেক দুঃখ পায়। ও এটা শুনে সেখান থেকে চলে যেতে নেয়, আর ওখানেই ওর অ্যাক্সিডেন্ট হয়। বিশ্বাস করো, আমি যদি সেদিন বিন্দুমাত্র জানতাম যে এমনটা হবে বা ও আমার কথা এতটা কষ্ট পাবে, তাহলে আমি ওকে কখনো এসব কথা বলতাম না। এসব কিছু শুনে মুনগাংটি নিজের মায়ের কথা মনে পড়তে থাকে, তাইও অনেকটা আপসেট হয়ে যায়। এরপর আমরা দেখি মুনগাংটি তার ফ্রেন্ড জেসির সাথে দেখা করতে তার বাড়িতে যায়। তারা ছাদে বসে কথা বলছিল।
জেসিও মুনগাংতির ওপর খুবই রেগে আছে, কারণ মুনগাংতি কিছু না বলে জেসির বাড়ি থেকে চলে গিয়েছে। জেসিও বলে, তোকে এত আপসেট দেখাচ্ছে কেন? তুই এরকম চুপ করে থাকলে আমি কার সাথে ঝগড়া করবো বলতো? মুনগাংতি তখন বলে, আচ্ছা, আমার মা আমার সাথে যা করেছে তার কাছেও কি এসব নিয়ে নিজের কাছে খারাপ লাগে? তোর কাছে কি মনে হয় মা কি এসব ভেবে পস্তাচ্ছে? জেসিও বলে, তুই কি চাস তোর মা এসব ভেবে পস্তাক? তখন মুনগাংতি কান্না করা শুরু করে আর বলে, না, আমি চাই না। মুনগাংতিকে কান্না করতে দেখে জেসিওর কাছেও অনেক খারাপ লাগে। তাই সে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে বলে, ম্যাম, আপনি মুনগাংতিকে কখনো ভালোবাসেননি। সাংতি একা শুধু আপনার ছেলে, মুনগাংতি আপনার ছেলে নয়। শুধু আপনার বড় ছেলে অসুস্থ ছিল বলে আপনি ওকে বেশি ভালোবেসেছেন, আর মুনগাংতিকে ভালোবাসলেন না। শুধু 7 বছর ওয়েট করুন, 60 বছর পর ওপরে যেয়ে আমি কিন্তু আপনাকে ছাড়বো না। এসবের বদলা আমি আপনার থেকে নিয়েই ছাড়বো। কোমনিং এর বাড়ি ফিরে মুনগাংতি দেখে কোমনিয়ং তার জন্য ওয়েট করতে করতে সিঁড়ির উপরই ঘুমিয়ে পড়েছে। মুনগাংতি তাকে জাগাতে সে বলে, এত দেরি কেন হলো বাড়ি ফিরতে? কোথায় গিয়েছিলে তুমি? তারপর তাদের মধ্যে এরকমই কথাবার্তা চলতে থাকে। হঠাৎ মুনগাংতি কোমনিয়ংকে বলে, তোমার চোখ বন্ধ করো। এটা শুনে কোমনিয়ং ভাবে মুনগাংতি বোধহয় তাকে কিস করবে বলে তার চোখ দুটো বন্ধ করতে বলছে। সে তার ঠোঁট দুটোকে কিসের জন্য রেডি করে চোখ বন্ধ করে মুনগাংতির দিকে এগোতে থাকে। এটা দেখে মুনগাংতি একটা মুচকি হাসি দেয়। তারপর সে তার পকেট থেকে একটা পুতুল বের করে কোমনিয়ংকে দেয়। এটা দেখে কোমনিয়ং খুবই রেগে যায়, কারণ সে কি ভাবলো আর কি হলো। সে রেগে গিয়ে বলে, এটা কি ফালতু জিনিস নিয়ে এসেছো? মুনগাংতি বলে, এটা হলো স্বপ্নের সওদাগর। যদি তুমি রাতে এটা হাতে নিয়ে ঘুমাও তাহলে এটা তোমার সব দুঃস্বপ্ন নিয়ে নেবে আর সেই স্বপ্নকে খেয়ে ফেলবে। তারপর তুমি শান্তিতে একটু ঘুমোতে পারবে। এটা আমি আমার বাড়ি থেকে নিয়ে এসেছি। এটা আগে সাংতির ছিল। এটার নাম নাংতি। আর আমরা 3 জন ভাই ভাই। আসলে সাংতিও তোমার মতো রাতে দুঃস্বপ্ন দেখে। মুনগাংতির সব কথা শুনে কোমনিয়ং অনেকটা ইমোশনাল হয়ে যায়। সে পুতুলটা হাতে নিয়ে বলে, এই পুতুলটা অনেক সুন্দর, আমার এটা চাই। আজ থেকে এই পুতুলটা আমার। এরপর সিনে আমরা দেখব মুনিয়ং একটা কেচি নিয়ে নিজের লম্বা চুল কেটে ফেলে। আর তখন মুনগাংতি সেখানে আসলে সে বলে, আমি আমার পিছুটা কেটে ফেলেছি, এখন আমি মুক্ত, আজাদ। এটা শুনে মুনগাংতি খুবই খুশি হয়, কারণ কোমনিয়ং এর খুশিতেই তো তার খুশি, তাই না? এরপর আমরা দেখব মুনগাংতি নিজ হাতে কোমনিয়ং এর চুল সুন্দরভাবে সুন্দর ডিজাইনে কেটে দেয়। কোমনিয়ং নিজেকে আয়নায় দেখে আর নিজের লম্বা চুলকে না দেখতে পেয়ে সে অনেক খুশি হয়। তখন সে মুনগাংতিকে জিজ্ঞাসা করে, আমাকে কেমন লাগছে? মুনগাংতি বলে, তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে। এটা শুনে কোমনিয়ং অনেক খুশি হয় আর একটা সুইট স্মাইল দেয়। আর কোমনিয়ং এর স্মাইলের সাথে সাথে এখানে এই এপিসোডটা শেষ হয়। কোমনিয়ং বলে, আমি আমার চুল কেটে ফেলেছি, এখন থেকে মা আমাকে আর ডিস্টার্ব করতে পারবে না। মুনগাংতি বলে, ও আচ্ছা, তুমি তোমার মায়ের কাছ থেকে মুক্ত হতে চেয়েছিলে। কোমনিয়ং বলে, হ্যাঁ, আমি এখন মুক্ত, স্বাধীন হয়ে গিয়েছি। এরপর খাবার টেবিলে খাওয়ার সময় মুনগাংতি সেখানে এলে সে কোমনিয়ং এর চুল দেখে বলে, এ কি, তোমার চুলে কি হয়েছে? কোমনিয়ং বলে, আমি আমার চুল কেটে ফেলেছি, তো বলো আমাকে কেমন দেখাচ্ছে? সাংতি বলে, লম্বা চুলে তোমাকে বেশি সুন্দর লাগে, তো বলো তুমি তোমার চুল কেন কেটে ফেলেছো? তোমাকে দেখতে খুবই খারাপ লাগছে, খুবই বাজে লাগছে। মুনগাংতি এগুলোই বারবার বলতে থাকে আর তাতে কোমনিয়ং এর খুব রাগ উঠতে থাকে। মুনগাংতি হসপিটালে যাওয়ার সময় কোমনিয়ং তাকে জিজ্ঞাসা করে, তোমার মনে হয় না তোমার ভাই একটু বেশি কথা বলে? আচ্ছা সত্যি করে বলো তো, আমাকে দেখতে কি সত্যি খারাপ লাগছে? মুনগাংতি বলে, আমি যেটা বলি সেটা সত্যি কথাই বলি, তোমাকে সত্যি খুব সুন্দর লাগছে। আমি এখন কাজে যাচ্ছি, আর হ্যাঁ, সাংতির সাথে এ নিয়ে ঝগড়া করো না যেন। এটা বলে মুনগাংতি সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখব সাংতি কোমনিয়ং এর সাথে কাজ করছে। তখন কোমনিয়ং তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি আমার বইকে কেন পছন্দ করো? সাংতি বলে, কারণ ওটা তুমি লিখেছো। কোমনিয়ং বলে, ও আচ্ছা, তুমি আমাকে পছন্দ করো, আমার লেখার স্টোরিকে নয়। তো বলো আমাকে তোমার কেন ভালো লাগে? সাংতি বলে, কারণ তুমি সুন্দর। কোমনিয়ং বলে, আমার কি ভালো লাগে তোমার? সাংতি বলে, তোমার চুল, তোমার লম্বা লম্বা চুল, যেটা তোমার কোমর পর্যন্ত ছেয়ে যেত। তুমি তোমার চুল কেটে ফেলেছো কেন? ওটা কত সুন্দর ছিল। এটা শুনে কোমনিয়ং খুবই রেগে যায়, তাই সে সেখান থেকে রেগে চলে যায়। অন্যদিকে ম্যানেজার লিও তার অ্যাসিস্ট্যান্টকে নার্স জুরির সব ডিটেলস তাকে এনে দিতে বলে।
আর তার অ্যাসিস্ট্যান্ট তাকে কবিতার মতো নার্জুরির সব ডিটেলস বলে যাচ্ছে। সব বলে সে ম্যানেজার লিওকে জিজ্ঞাসা করে, স্যার, নার্জুরিকে কি আপনি লাইক করেন? তখন ম্যানেজার লিও বলে, আচ্ছা বলো তো, ওই মুনগাংটি বেশি সুন্দর নাকি আমি সুন্দর? আমি ওর থেকে দেখতে হ্যান্ডসাম, বুদ্ধিমান, ব্লা ব্লা, আরও সে নিজের প্রশংসা করতে থাকে। এসব শুনে অ্যাসিস্ট্যান্ট বলে, স্যার, মেন জিনিসই তো আপনার কাছে নেই। ম্যানেজার লিও বলে, কি নেই? অ্যাসিস্ট্যান্ট বলে, সুন্দর চেহারা। এটা শুনে ম্যানেজার লিও অনেক রেগে যায় আর সেখান থেকে চলে যায়। এরপর সিনে আমরা দেখবো মুনগাংটি আর কোমোনিয়ং একটা রেস্টুরেন্টে যায়, আর মুনগাংটি কোমোনিয়ংকে বসিয়ে রেখে কফি অর্ডার করতে যায়। তখনই সে দেখলো একটা লোক কোমোনিয়ংয়ের কাছে এসে তার সাথে কথা বলছে। মুনগাংটি কফি নিয়ে সেখানে গিয়ে বসে। মুনগাংটিকে দেখে লোকটা বলে, এটা কি আপনার বয়ফ্রেন্ড? কোমোনিয়ং বলে, না, আমি শুধু একে চিনি। কোমোনিয়ং এর মুখে এটা শুনে গাংটির কাছে অনেক খারাপ লাগে। এরপর লোকটি কোমোনিয়ং এর সাথে আরো অনেক কথা বলা শুরু করে। লোকটি কোমোনিয়ং এর কাছে ওর নাম্বার চাইলে কোমোনিয়ং তাকে নাম্বারটা দিয়ে দেয়। এসব দেখে মুনগাংটি খুবই জেলাস ফিল করছিল। রেস্টুরেন্ট থেকে বের হয়ে মুনগাংটি কোমোনিয়ংকে বলে, কি দরকার ছিল তোমার এই লোকটাকে নিজের নাম্বার দেওয়ার? এটা শুনে কোমোনিয়ং বলে, তুমি কি জেলাস ফিল করছো? মুনগাংটি বলে, হ্যাঁ, আমি কেন জেলাস ফিল করতে যাব? এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর হসপিটালে একটা লোক তার ওয়াইফের সাথে দেখা করতে আসে, যে কিনা পাগল। তার হাজবেন্ড তার উপর কন্টিনিউয়াসলি টর্চার করতে বলে সে একসময় পাগল হয়ে গিয়েছিল, আর তাই সে এখন এখানে। তো তার হাজবেন্ড হসপিটালে এসে তাকে এখান থেকে নিয়ে যেতে চায়, কিন্তু সে যেতে চায় না, যার জন্য লোকটি আবার মহিলাটাকে মারা শুরু করে। তখনই সেখানে কোমোনিয়ং আসে, আর সেখানে এসে সে লোকটিকে এ নিয়ে অনেক কথা শোনানো শুরু করে। কোমোনিয়ংয়ের কথা শুনে লোকটি রেগে যায়, সে কোমোনিয়ংকে মারে, আর সেটা দেখে ফেলে মুনগাংটি। এটা দেখে মুনগাংটি তো খুবই রেগে যায়, তাই সে সেখানে এসে লোকটিকে ইচ্ছে মতো মারা শুরু করে। সেখানে হসপিটালের অন্যান্য স্টাফ থাকায় সবাই মুনগাংটিকে আটকায়। লোকটিকে সেখান থেকে নিয়ে যাওয়ার পর মুনগাংটি কোমোনিয়ংয়ের কাছে এসে ওর গালে হাত রেখে বলে, তুমি ঠিক আছো তো? কোমোনিয়ং বলে, না, আমার কষ্ট হচ্ছে। এরপর ওরা দুজন দুজনকে দেখতেই থাকে। মুনগাংটি হসপিটালের এক ভিজিটরের গায়ে হাত তুলেছে বলে হসপিটালের ডিরেক্টর তার উপর খুবই রেগে যায়, আর তাকে হসপিটাল থেকে সাসপেন্ড করে দেওয়া হয়। মুনগাংটিকে হসপিটাল থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, কিন্তু তার মুখে ছিল হাসির রেখা। সে অনেক খুশি হয় এতে। খুশিতে সে দৌড়াতে দৌড়াতে কোমোনিয়ংয়ের কাছে আসে আর বলে, আমাকে হসপিটাল থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। যদি এই লোকটা আমার নামে কেস করে তাহলে তো আরো ভালো হবে। আমি তো তোমার সাথে অনেক অনেক দূর পালিয়ে যাব, এখান থেকে অনেক দূর। তুমি কিন্তু আমাকে বলেছো যখন আমার এসবের থেকে অনেক দূরে পালিয়ে যেতে ইচ্ছে করবে তখন তুমি আমার সাথে পালিয়ে যাবে। এটা শুনে কোমোনিয়ং অনেক খুশি হয়ে যায়, আর তাদের দুজনের মুখেই হাসির রেখা ফুটে ওঠে। এরপর রাতে মুনগাংটি আর কোমোনিয়ং ব্যালকনিতে দাঁড়িয়ে কথা বলছিল। তারা কাল দুজনে একসাথে কোথাও ঘুরতে যাবে। মুনগাংটি তখন বলে, আমি জেসিওকে বলে দিব যে সে যাতে সাংটিকে সামলে রাখে। এতে কোমোনিয়ংও খুব খুশি হয়ে যায়। এরপর তারা দুজন দুজনকে কিস করতে যাবে, ঠিক তখন একটা হরিণের আওয়াজ এসে তাদের কাজে বাধা দেয়। যা, কি হলো এটা? কি সুন্দর মুহূর্তটা হতে যাচ্ছিল। আসলে কোমোনিয়ংয়ের বাড়িটা জঙ্গলের ভিতরে হয়, সেখানে হরিণ, শেয়াল আর কি কি থাকে সব আছে, আর যার জন্য তাদের এই ডিস্টার্ব হয়। কোমোনিয়ং তো মনে মনে ওই হরিণটাকে ইচ্ছে মতো গালি দিতে শুরু করে। পরের দিন কোমোনিয়ং আর গাংটি একসাথে হাইরিং ব্রিজে বেড়াতে যায়। ব্রিজটা ছিল অনেক লম্বা, তাই কোমোনিয়ং এর একটু ভয় লাগতে থাকে। এটা দেখে মুনগাংটি হাসতে হাসতে বলে, এমনিতে তো সবসময় হিরোইনদের মতো থাকো, তো এখন কি হলো? এরপর তারা অনেক মজা করে, একে অপরের সাথে বিভিন্ন জায়গায় ঘুরে ছবি তুলে। মুনগাংটিরা যেখানে গিয়েছিল সেখানে মুনগাংটির এক ফ্রেন্ড এসেছিল, কিন্তু তার কাছে টাকা ছিল না বলে সে হোটেলে উঠতে পারছিল না। তো কোমোনিয়ং তার টাকা হোটেলে পেমেন্ট করে দেয় আর নিজেদের জন্য একটা রুম বুক করে নেয়। অন্যদিকে আমরা দেখবো ম্যানেজার লিও নার্জুরির বাড়িতে ভাড়া নিয়ে উঠেছে। আসলে সে নার্জুরিকে পটাতে চায়। সে নার্জুরিকে মনে মনে পছন্দও করে, তাই সে তার মনের কথা নার্জুরিকে জানানোর বিভিন্ন উপায় খুঁজে বের করার চেষ্টা করছে। রাতে মুনগাংটি আর কোমোনিয়ং ঘুমানোর সময় কোমোনিয়ং মুনগাংটির ফোন সুইচ অফ করে দেয়। এরপর আমাদের সিনে ছায়ার মতো যা বোঝায় আমরা তা বুঝে নেই। সকালে ঘুম থেকে উঠে কোমোনিয়ং দেখে মুনগাংটি ঘরে নেই, তাই সে তাকে খুঁজতে বাইরে বের হয়। বাইরে বেরোতেই সে দেখে মুনগাংটি হাত দুটো পিছনে নিয়ে তার দিকে এগিয়ে আসছে, বোধহয় হাতে কিছু আছে। মুনগাংটি কোমোনিয়ং এর সামনে এসে তার হাত দুটো সামনে আনে।
তার হাতে ফুলের তোড়া ছিল। সে এটা কোমোনিয়ংয়ের দিকে এগিয়ে দিয়ে বলে, আগের বার আমি যেটা তোমাকে দিতে পারিনি আর সেটা আমি তোমাকে দিচ্ছি। কোমোনিয়ং এটা দেখে খুবই খুশি হয় আর সে মুনগাংতির হাত থেকে ফুলের তোড়াটা নেয়। ফুলের তোড়াটা নিতেই মুনগাংতি কোমোনিয়ংকে একটা কিস করে দেয়। কোমোনিয়ং একটু লজ্জা পায় আর খুশিও হয়। তখন আবার আমাদের তাদের ছোটবেলার সিন দেখায়, যেখানে তারা দুজন দুজনের দিকে তাকিয়েছিল। এরপর হসপিটালের এক কেয়ারটেকার মুনগাংতি আর কোমোনিয়ং এর ব্যাপারটা হসপিটালে ছড়িয়ে দেয়। তো সে টয়লেটেও এক ডক্টরকে এ কথা বলতে যায়, আর সেখানে মুনসাংতিও থাকায় সে এইসব কথা শুনে নেয়। মুনগাংতি হসপিটালে আসার পর মুনসাংতি তাকে জিজ্ঞাসা করে, তুমি কোমোনিয়ংকে লাইক করো নাকি আমাকে? তুমি কি আমার সাথে থাকবে না? মুনগাংতি বলে, অবশ্যই আমি তোমার সাথেই থাকবো। কিন্তু মুনসাংতি তো সে কথা শোনেই না। সে চিল্লিয়ে পুরো হসপিটাল মাথায় তুলে ফেলে। মুনসাংতির এমন ব্যবহারে মুনগাংতি খুবই হার্ড হয় আর সে কান্না করতে থাকে। সে রাস্তা দিয়ে দুঃখী মনে একা একা হেঁটে যাচ্ছিল। তখন কোমোনিয়ং এসে তাকে খুশি করানোর চেষ্টা করে, তাকে বোঝানোর চেষ্টা করে। কিন্তু মুনগাংতি বলে, তুমি যদি সেদিন আমাকে না বাঁচাতে তাহলে আমার এই জীবন কাটাতে হতো না। আমার এই লাইফে দুঃখ ভরা, তাই তোমারও আমার থেকে দূরে থাকাটাই ভালো। এরপর আমরা দেখব মুনসাংতি তার ঘরের দরজার নিচে একটা বই দেখতে পায়। বইটার নাম ছিল মার্ডার অফ দ্য উইচ অফ দ্য ওয়েস্ট। আর ওইটার ভেতর একটা ছোট চিরকুটও ছিল, যেখানে লেখা ছিল ছোট ভাই তার বড় ভাইকে মেরেছে। মুনসাংতি চিরকুটটা পকেটে ঢুকিয়ে বইটা পড়তে শুরু করে। এরপর কোমোনিয়ং আর মুনগাংতি এক জায়গায় দেখা করলে কোমোনিয়ং মুনগাংতিকে বলে, তুমি তোমার ভাইয়ের সাথে ঝগড়াটা মিটিয়ে নাও, ওকে তুমি বুঝাও। মুনগাংতি বলে, ভুলটা আমার, আমি ওকে ছেড়ে পালিয়ে গিয়েছিলাম, আর বেটার হবে আমাদের এই সম্পর্কটা না রাখার। মুনগাংতি তখন কোমোনিয়ং এর সাথে ব্রেকআপ করে সেখান থেকে চলে যায়, আর কোমোনিয়ং তো সেখানে বসেই কান্না করতে থাকে। এরপর মুনগাংতি আর সাংতি কোমোনিয়ং এর বাড়ি থেকে অন্য জায়গায় শিফট হয়ে যায়। মুনগাংতি তার ভাইয়ের কাছে এসে ক্ষমা চায়। তার বড় ভাই তাকে অনেক ভালোবাসে, তাই আর বেশিক্ষণ রাগ করে থাকতে পারেনি সে মুনগাংতির উপর। তাই সে সব রাগ অভিমান ভুলে মুনগাংতিকে জড়িয়ে ধরে। এরপর সিনে আমরা দেখব কোমোনিয়ং এর বাড়িতে এক মহিলা আসে, যে কিনা ওকে সাইকেট্রিক হসপিটালে চাকরি করে। ওনার নাম নার্স পা। ওনার হাবভাব দেখে পরে আমরা বুঝতে পারি উনি হলেন কোমোনিয়ং এর মা, যে তার লেখা শেষ ফিকশনের পর গায়েব হয়ে গিয়েছিলেন। সে আজ আবার ফিরে এসেছে। সে বাড়ির ভিতর ঢুকে বাড়ির নানা জিনিস দেখতে শুরু করে। সেখানে কোমোনিয়ং এর একটা কলম ছিল। সে কলমটা দেখে হাতে নেয়, আর এটা দেখে কোমোনিয়ং বলে, আমার জিনিস কেউ ধরুক সেটা আমি একদমই পছন্দ করি না। তখন নার্স পা বলে, আমিও তো পছন্দ করি না, সেম টু সেম। এটা বলে সে নার্স পার কাছ থেকে কলমটা নিতে যায়, কিন্তু নার্স পা কলমটা ছাড়ে না। সে উল্টে কলমটা তার দিকে টান দেয়, যার কারণে কোমোনিয়ং এর হাত কেটে যায় আর সে রক্ত ছিটিয়ে পড়ে একটা কাগজের ওপর। অন্যদিকে মুনগাংতি বুঝতে পারে কোমোনিয়ং এর কোনো সমস্যা হয়েছে। একদিন হসপিটালের ডিরেক্টর মুনগাংতিকে বলেছিল যে কোমোনিয়ং এর মা নিশ্চয়ই একদিন ফিরে আসবে। সেই ভেবে মুনগাংতি কোমোনিয়ং এর বাড়িতে যায়, আর বাড়ির ভিতর ঢুকে দেখে সেখানে রক্ত লেগে আছে, যেখানে কোমোনিয়ং এর রক্ত ছিটকে পড়েছিল। সে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। তখনই সেখানে সিঁড়ি দিয়ে নেমে আসছিল কোমোনিয়ং, আর তাকে দেখে মুনগাংতি দৌড়ে যেয়ে কোমোনিয়ংকে শক্ত করে জড়িয়ে ধরে। তারপর সে কোমোনিয়ং এর হাতে রক্ত দেখে জিজ্ঞাসা করে, এটা কিভাবে হলো? কোমোনিয়ং বলে, নার্স পা এখানে এসেছিলেন। এরপর গাংতি কোমোনিয়ং এর হাতে কাটা স্থানটা নিজের রুমাল দিয়ে বেঁধে দেওয়ার চেষ্টা করে। মুনগাংতিকে এত ওয়ারিড দেখে কোমোনিয়ং বলে, তুমি না বলেছিলে আমাদের রিলেশন তুমি থাকবে না? আমাকে না তুমি তোমার থেকে দূরে থাকতে বলেছো? তাহলে এসব কেয়ারের মানে কি? কোমোনিয়ং আরো কিছু বলতে যাবে, তার আগে মুনগাংতি কোমোনিয়ংকে কিস করে, আর তাদের এই প্রসেস প্রায় অনেকক্ষণ ধরে চলতে থাকে। সকালে কোমোনিয়ং ঘুম থেকে উঠে থেকে পাশে মুনগাংতি নেই। সে উঠে মুনগাংতিকে খুঁজতে থাকে, কিন্তু পায় না। সেভাবে মুনগাংতি বোধহয় চলে গিয়েছে। একটু পর দেখে যে না, মুনগাংতি এখনো যায়নি। এরপর সিনে আমরা দেখি মুনগাংতি কোমোনিয়ংকে বলছে যে তাদের মা কিভাবে মার্ডার হয়েছে। সে বলে তার মাকে যে মার্ডার করেছে সে একজন মহিলা ছিল, আর সে বাটারফ্লাই টাইপ ব্রুজ পড়েছিল। আর সেটাই মুনসাংতি দেখে বলেছে যে তার মাকে বাটারফ্লাইজরা মেরে ফেলেছে। সে পর থেকে সাংতি বাটারফ্লাইজদের অনেক ভয় পায়। এই জন্য আমি সবসময় ওর পাশে থাকি। তো প্লিজ কোমোনিয়ং, ওর সাথে আমাকে নিয়ে ঝগড়া করো না। তুমি আমার পাশে থেকো সব সময়, মানে আমার আর আমার ভাইয়ের পাশে থেকো। এরপর আমরা দেখব মুনসাংতি হসপিটালের দেয়াল পেন্টিং করছিল। তো সেখানে ডিরেক্টর আসতে সে বলে, এটা আর 2-1 সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, আপনি কোনো টেনশন করবেন না। তখন ডিরেক্টর বলে, না,
এটাতে যতদিন বাটারফ্লাই আঁকা হবে না ততদিন এটা কমপ্লিট হবে না, আর এটাতে বাটারফ্লাই না আঁকলে আমি তোমাকে তোমার ন্যায্য পারিশ্রমিকও দিব না। এটা শুনে মুনসাংতি অনেক কষ্ট পায় আর সে সেখান থেকে দৌড়ে বাড়ি চলে আসে। তো মুনগাংতিও তার পিছনে পিছনে আসে। এসে সে জিজ্ঞাসা করে, কি হলো সাংতি, তুমি এভাবে চলে এসেছো কেন? তো তখন মুনসাংতি ডিরেক্টরের ব্যাপারে মুনগাংতির কাছে বিচার দেয়। মুনগাংতি মুনসাংতিকে উঠানোর চেষ্টা করে, কিন্তু সে এভাবে শুয়ে পড়ে। এরপর মুনসাংতি মুনগাংতির হাতে কামড় দেওয়া শুরু করে। সাথে সাথে মুনগাংতিও মুনসাংতির পিঠে কয়েকটা বাড়ি মারে। এটা দেখে মুনসাংতি বলে, তোমার এত সাহস, তুমি তোমার বড় ভাইয়ের গায়ে হাত তোলো? মুনগাংতি বলে, তো কি করব, বড় ভাই যদি বড় ভাইয়ের মতো বিহেভ না করে তাহলে আমার কি করার? আগে বড় ভাইয়ের মতো বিহেভ করো, তারপর দেখা যাবে। এরপর আবার শুরু হয় তাদের ঝগড়া আর মারামারি। একটা রেস্টুরেন্টে মুনগাংতি আর কোমোনিয়ং দেখা করে। মুনগাংতির কাছে তাদের ভাইয়ের ঝগড়া মারামারি কথা শুনে কোমোনিয়ং বলে, তুমি তো আমাকে বলেছিলে মুনসাংটির সাথে মিলেমিশে থাকতে, আর এখন তুমি নিজেই সাংটির সাথে মারামারি পিটাপিটি করে এসেছো। এরপর কোমোনিয়ং আবার জিজ্ঞাসা করে, তোমার ড্রিম কি, মানে তোমার কোনো উইশ আছে? মুনগাংতি বলে, আমার 3টা উইশ ছিল, ওটার ভিতর 2টো পূরণ হয়ে গিয়েছে। একটা ছিল কোথাও অনেক দূর ঘুরতে যাওয়া, আর একটা ছিল মুনসাংটির সাথে ইচ্ছে মতো ঝগড়া করা। তখন কোমোনিয়ং জিজ্ঞাসা করে, তো 3 নাম্বারটা কি? এরপর মুনগাংতি কল্পনা করে যে সে স্কুল ইউনিফর্ম পরে কোমোনিয়ং এর পিছু করছে। সে কি স্বপ্ন দেখে তা তোমরা দেখে নাও। মুনগাংতি কোমোনিয়ংকে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সে হেজিটেট ফিল করছিল। কোমোনিয়ং সামনে এগিয়ে যাচ্ছিল, কিন্তু মুনগাংতি তারপরও পারছিল না তাকে ডাক দিতে। এটা দেখে মুনসাংতি বড় ভাই হিসেবে পিছন থেকে মুনগাংতির জন্য কোমোনিয়ংকে ডাক দেয় আর বলে, এই ছেলে তোমাকে কিছু বলতে চায়, দেখো তো কি বলতে চায়। এরপর আবার আমরা বাস্তবে ফিরি। রাতে মুনগাংতি ঘুমানোর মধ্যে হাসতে থাকে আর বলে, আমি কোমোনিয়ংকে লাইক করি। এটা মুনসাংতি দেখে ফেলে, আর মুনগাংতিকে এভাবে মন করে হাসতে দেখে সে ভাবে তার ছোট ভাই অনেক বছর পর এভাবে হাসছে, তাও সেটা আবার কোমোনিয়ং এর জন্য। পরের দিন সকালে মুনগাংতি আর মুনসাংতি রেস্টুরেন্টে গিয়ে ব্রেকফাস্ট করে। সেখানে মুনসাংতি মুনগাংতির সাথে বড় ভাইয়ের মতো বিহেভিয়ার করে, যা দেখে মুনগাংতি খুব খুশি হয়। সে রেস্টুরেন্টে বিল পে করতে যায়, তখন মুনগাংতি বলে, তুমি পে করছো? মুনসাংতি বলে, আমি তোমার বড় ভাই না, তো বিল পে তো আমিই করবো, তাই না? এরপর সে তার আর্ন করা টাকা থেকে মুনগাংতিকে পকেট মানিও দেয় আর বলে, এটা তোমার এই মাসের পকেট মানি, বুঝেছো? আমি এখন থেকে তোমাকে পকেট মানি দিব, কারণ আমি তোমার বড় ভাই। এরপর তারা সেখান থেকে বের হওয়ার পর মুনিয়ং সেখানে এসে বলে, আমাকেও পকেট মানি দাও ভাইয়া, তোমার কাছে তো তোমার ভাই আছে, কিন্তু আমার তো কোনো ফ্যামিলি নেই, তাই আমাকে কেউ পকেট মানিও দেয় না। মুনসাংতি কোমোনিয়ংকে ইগনোর করে সেখান থেকে চলে যেতে নেয়। তখন কোমোনিয়ং পিছন থেকে চিল্লিয়ে বলে, আমার তোমার মতো বড় ভাই চাই। এটা শুনে মুনসাংতি থেমে যায়। সে পিছনে তাকিয়ে বলে, গাংতি চলে এসো আমার সাথে। এটা বলে সে আবার চলা শুরু করে। সে আবার থেমে গিয়ে বলে, কোমোনিয়ং তুমি দাঁড়িয়ে আছো কেন, তুমিও চলে এসো। এরপর কোমোনিয়ং আর মুনগাংতি খুশি হয়ে দৌড়াতে দৌড়াতে মুনসাংতির কাছে এসে হাত ধরে একসাথে। তখন মুনসাংতি বলে, আজ থেকে তুমিও আমাদের ফ্যামিলি মেম্বার। আর এখানে আমার এই আজকের ভিডিওটি শেষ হয়। এই পার্টে আমরা দেখব মুনগাংতি আর মুনসাংতি আবার কোমোনিয়ং এর বাড়ি চলে আসে। সকালে মুনগাংতি ঘুম থেকে উঠে খাবার টেবিলের সামনে যেয়ে দেখে পুড়ে যাওয়া কিছু পাউরুটি টেবিলে পড়ে আছে। সে বুঝতে পারে কোমোনিয়ং তাদের জন্য ব্রেকফাস্ট বানানোর চেষ্টা করেছিল। তো খাবার টেবিলে কোমোনিয়ং আর মুনসাংতি তাদের বুক আর স্টোরি নিয়ে আলোচনা করছিল। তারা বেশি একটা মুনগাংতির সাথে কথা বলছিল না, মনে হচ্ছিল তারা মুনগাংতিকে ইগনোর করছে, যা মুনগাংতির কাছে ভালো লাগে না। তো মুনগাংতি সেখান থেকে চলে যায় জেসিওর সাথে দেখা করতে। মুনগাংতি জেসিওর রেস্টুরেন্টে যেয়ে বসে থাকে। সেখানে অনেকগুলো মেয়ে বসেছিল আর সবাই মুনগাংতির দিকে তাকিয়েছিল। মুনগাংতি এক পলক তাদের দিকে তাকায়। এটা আবার ছবি তুলে কোমোনিয়ংকে পাঠিয়ে দেয় জেসিও। কোমোনিয়ং তো রেগে ফায়ার হয়ে যায় এসব দেখে। সে রাগে গাড়ি চালিয়ে আসতে আসতে বলে, যেসব পিঁপড়াগুলো আমার সুইট পিৎজার উপর উপড়ে পড়ছে আমি তাদের অবস্থা খারাপ করে দিব। রেস্টুরেন্টে পৌঁছে কোমোনিয়ং মুনগাংতির সামনে চেয়ারটায় বসে আর টেবিলে থাকা ছুরিটা দিয়ে প্লেটে আঘাত করে, আর এতে একটা উদ্ভট আওয়াজ হয়। সে রাগী চোখে জেসিওর দিকে তাকায়। মুনগাংতি বুঝতে পারে কোমোনিয়ং এর এমন বিহেভিয়ার কারণ। সে কোমোনিয়ংকে ঠান্ডা করার চেষ্টা করে। এরপর সেখানে বসেছিল কতগুলো বাচ্চা। মুনগাংতি তাদের দিকে এক মনে তাকিয়েছিল। তো এটা দেখে কোমোনিয়ং মুনগাংতিকে জিজ্ঞাসা করে, তোমার বেবিস ভালো লাগে? মুনগাংতি বলে, আমার বাচ্চা ভালো লাগে।
কমনিয়ং তখন বলে, আমি তোমাকে বাচ্চা দিতে পারবো না। মুনগাংতি হেসে বলে, সমস্যা নেই, সবাই সন্তান জন্ম দিতে পারে না। এটা বলে মুনগাংতি সেখান থেকে উঠে চলে যায়। তখন কমনিয়ং বাচ্চাগুলোর দিকে তাকিয়ে কি যেন ভাবতেই থাকে এক মনে। তারপর মুনগাংতি আর কমনিয়ং সুপার মার্কেটে যায় কিছু পাউরুটি কেনার জন্য, কারণ সকালে কমনিয়ং ব্রেকফাস্ট বানাতে গিয়ে রুটি পুড়িয়ে ফেলেছিল। তো তখন কমনিয়ং মুনগাংতিকে হঠাৎ করে বলে ফেলে, আমি ডিসাইড করে ফেলেছি যে আমি তোমার ছেলে সন্তানকে জন্ম দিতে চাই। ছেলে চাই এই কারণেই যে যদি আমাদের মেয়ে হয় তাহলে ওকে তোমার সাথে দেখে আমার জেলাস ফিল হবে, তাই আমি ছেলে চাই। তুমি কি আমার সাথে একমত? মুনগাংতি বলে, এসব নিয়ে পরে কথা বলা যাবে। মুনগাংতি তার কথাকে ইগনোর করছে বলে সে মার্কেটের ভিতরে চিল্লিয়ে ওঠে, আর আশেপাশে লোকজন তো অন্য কিছুই মনে করে যে এই লোকটা বোধহয় বেবি নিতে চায় না, তাই এই মহিলাটার সাথে এমন ব্যবহার করছে। এরপর কমনিয়ং আর মুনগাংতির অনেক রোমাঞ্চ চলতে থাকে। কয়েকদিন পর মুনগাংতি বুঝতে পারে যে কমনিয়ং এর মাই তাদের মাকে মার্ডার করেছে, তাই সে কমনিয়ংকে একটু ইগনোর করে চলছিল। মুনগাংতি চাইতো না যে কমনিয়ং জানুক তার মাই মুনগাংতির মাকে মেরেছে। এরপর কমনিয়ং মুনসাংতিকে বলে যে আমরা সবাই মিলে ফ্যামিলি ফটো তুলতে যাব। তো কমনিয়ং আর মুনসাংতি তো রেডি হয়ে আসে, কিন্তু মুনগাংতি আসে না। কমনিয়ং মুনসাংতির কাছে মুনগাংতির কথা জিজ্ঞাসা করলে সে বলে মুনগাংতি এখনো রেডি হয়নি। কমনিয়ং বলে, ঠিক আছে চলো আমরা যাই, তারপর ওর যখন সময় হবে ও চলে আসবে। এরপর তারা স্টুডিওতে যেয়ে ফ্যামিলি ফটো তুলতে যায়। তখনই মুনগাংতি সেখানে আসে, আর সেখানে মুনগাংতিকে অনেক সুন্দর লাগছিল। কমনিয়ং তো মুনগাংতির দিক থেকে চোখ ফিরাতেই পারছিল না। এরপর তারা তিনজন মিলে ফ্যামিলি ফটো তুলে। ছবি তোলা শেষে ওরা সবাই আর্ট এক্সিবিশনে যায়। সেখানে ম্যানেজার লিওর অ্যাসিস্ট্যান্ট মুনগাংতিকে দেখে বলে, ওয়াও মুনগাংতি, আপনাকে তো এই স্যুটে অনেক সুন্দর লাগছে, এখন থেকে আপনি এই স্যুটই পরে থাকবেন, মানাবে আপনাকে অনেক। যা দেখে কমনিয়ং তো রেগে পুরো ফায়ার হয়ে যায়। সে মুনগাংতিকেও বলে, তুমি এই স্যুট আর কখনো পরবে না, তোমার ওই হসপিটালের ড্রেসটা আছে না যেটা পরে তুমি সারাদিন ঘুরে বেড়াও, তুমি শুধু সেটাই পরবে, বুঝেছো? মুনগাংতি বলে, কি বলছো তুমি এসব? আমি তো ভাবছি এরকম স্যুট আরো কয়েকটা কিনবো, অনেক কমফোর্টেবল ফিল হচ্ছে আমার। এটা শুনে কমনিয়ং তো আরো রেগে যায়। এরপর মুনগাংতি বাড়ি এসে কমনিয়ংকে বলে, আচ্ছা আমি যদি তোমাকে এই বাড়ি ছেড়ে অন্য জায়গায় যেয়ে উঠতে বলি তাহলে কি তুমি আমার সাথে যাবে? কমনিয়ং তখন বলে, কেন, তোমার ভাই সেই বাটারফ্লাই ফিরে আসবে বলে? সে যেই আসুক আমি তাকে মেরে ফেলবো। মুনগাংতি বলে, তুমি পারবে না। মুনগাংতি আসলে এটাই বোঝাতে চেয়েছিল যে কমনিয়ং তার মাকে মারতে পারবে না, কারণ মুনগাংতি তো জানে তার মাকে সেই বাটারফ্লাই ব্রুজ পরা মহিলাটি আর কেউ না, কমনিয়ং এর মা ছিল। আর মুনগাংতি চায় না এই কথা কমনিয়ংকে বলতে, কারণ কমনিয়ং এটা জানলে খুবই কষ্ট পাবে। এরপর আমাদের দেখায় কমনিয়ং এর বাবা মৃত্যুর কোলে ঢলে পড়ছে। সে তখন সেখানে থাকা এক নার্সকে বলে তার অতীতের কথা। সে বলে, আমি আমার ওয়াইফকে মেরে ফেলেছিলাম। আর এখানেই আমরা কমনিয়ং মায়ের আসল চেহারা প্রথম দেখতে পাই। তো তখন তার বাবা বলে, সেদিন সে একজনকে খুন করে ফেলেছিল, আর আমি না বুঝেই তাকে সিঁড়ি থেকে ফেলে দিয়েছি। কিন্তু বিশ্বাস করো, আমি তা চাইনি, আমি ওকে মারতে চাইনি। শেষ পর্যন্ত কমনিয়ং এই সব কিছু দেখে ফেলে। আমি ভেবেছিলাম কমনিয়ংও ওর মায়ের মতো হবে, তাই আমি ওকেও মেরে ফেলতে চেয়েছিলাম, কিন্তু ও একদম ইনোসেন্ট। এখন আমার শেষ ইচ্ছে আমার মেয়ের কাছে ক্ষমা চাওয়া। যে নার্সটা কমনিয়ং এর বাবার এসব কথা শুনছিল সে বাইরে এসে মুনগাংতিকে বলে, প্লিজ কমনিয়ংকে কাল একবার হসপিটালে নিয়ে আসবেন, ওর বাবা ওকে শেষবারের মতো দেখতে চায়। সকালে কমনিয়ং এর বাবা মারা যান, বাট কমনিয়ং এর মধ্যে তার বাবাকে নিয়ে কোনো অনুভূতি বা এক্সপ্রেশন আমরা দেখতে পাই না। সে শুধু এখান থেকে চলে যাওয়ার সময় একবার পিছনে ফিরে তাকিয়েছিল। এর পরের দিন কমনিয়ং, মুনগাংতি আর মুনসাংতি হসপিটালে আসলে সবাই মুনসাংতিকে কংগ্রাচুলেট করে তার পেন্টিং কমপ্লিট করার জন্য। কিন্তু এটা শুনে মুনসাংতি বলে, কই না তো, আমি তো আমার পেন্টিং কমপ্লিট করিনি। তারা সেই দেয়ালের সামনে গিয়ে দেখে মুনসাংতির আঁকা ফুলের ওপর বাটারফ্লাই আঁকা। এটা দেখে মুনসাংতি বলে, এরকম বাটারফ্লাই তো আমার মাকে মেরে ফেলেছে, আমার মাকে মেরে ফেলেছে। আঁকা বাটারফ্লাই দেখে কমনিয়ং চিনতে পারে যে এরকম বাটারফ্লাই ব্রুজ তার মা পরতো, তার মানে তার মাই মুনগাংতির মাকে মেরে ফেলেছে। এটা বুঝতে পেরে কমনিয়ং খুবই কষ্ট পায়, আর সে দৌড়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাবো মিসপা গাড়ি করে কোথাও যাচ্ছে। সে নিজের চেহারা প্লাস্টিক সার্জারি করে চেঞ্জ করে নিয়েছে। মিসপা এতদিন তার হাজবেন্ডের মৃত্যুর অপেক্ষায় ছিল, আর সে ফিরে আসছে কমনিয়ং এর লাইফে সমস্যা ক্রিয়েট করতে। এরপর আমরা বুঝতে পারবো কমনিয়ং এর বাবাকে
কোমোনিয়ং এর মাই মেরে ফেলেছে। আর সেই নার্সের রূপ নিয়ে সব জায়গায় সব সময় কোমোনিয়ং এর পিছু করত। সে কোমোনিয়ং এর বাবাকে এমনভাবে খুন করেছে যে এটা দেখে মনে হবে সে নিজেকে নিজেই মেরে ফেলেছে, মানে সে নিজেই সুইসাইড করেছে। এরপর সিনে আমরা দেখতে পাবো মুন গাংতি কোমোনিয়ং এর বাড়িতে যায়। তখন কোমোনিয়ং তাকে জিজ্ঞাসা করে, আমার মাই তোমার মাকে মেরে ফেলেছে তাই না? তোমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে আমার মাই, বলো এটা কি সত্যি? মুন গাংতি কিচ্ছু বলে না, সে চুপ করে থাকে। কোমোনিয়ং বুঝে যায় যে তার মাই এই খারাপ জঘন্য কাজটি করেছে। সে কান্না করতে করতে সেখান থেকে চলে যেতে নেয়। তখন মুন গাংতি তাকে আটকে দেয় আর বলে, তুমি কোমোনিয়ং, তুমি তোমার মা নও। আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমাকে ছেড়ে কখনো যাব না। কোমোনিয়ং তার মায়ের জন্য খুবই গিল্টি ফিল করছিল। সে দরজা বন্ধ করে কান্না করতে থাকে। মুন গাংতি চেষ্টা করে তাকে বারবার বুঝানোর। এরপর মুন সাংতি কোমোনিয়ং এর জন্য খাবার নিয়ে এসে বলে, কোমোনিয়ং প্লিজ খাবারটা খেয়ে নাও। মুন সাংতিকে দেখে কোমোনিয়ং আবার কান্না করা শুরু করে। সে বলে, মুন সাংতি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। মুন সাংতি তো বুঝতেই পারে না যে কোমোনিয়ং কেন তার কাছে ক্ষমা চাইছে আর কেনই বা সে কাঁদছে। সেভাবে কোমোনিয়ং বোধহয় অসুস্থ, তাই সে কোমোনিয়ংকে তার নিজের মতো করে বুঝিয়ে সুঝিয়ে তাকে খাইয়ে দেয়। এরপর কোমোনিয়ং তার মায়ের লেখা শেষ বইটা বের করে আর পাবলিশ করবে বলে নিউজে ছড়িয়ে দেয়। এই খবরটা ম্যানেজার লিউর অ্যাসিস্ট্যান্ট লিউকে দিতে আসে। ম্যানেজার লিউ তখন ঘুমাচ্ছিল। সে ঘুম থেকে উঠতে না চাওয়ায় তার অ্যাসিস্ট্যান্ট তাকে বালিশ দিয়ে বাড়ি মারে যাতে তার ঘুম ভেঙে যায়। ম্যানেজার লিও ঘুম থেকে উঠে কম্পিউটারের সামনে যেয়ে তো মাথায় হাত দিয়ে বসে যে কোমোনিয়ং এটা কি করলো। তার কাছে সে বইয়ের কোনো একটা নোটস তো নেই, এখন সে কিভাবে এটা পাবলিশ করবে। তাই সে কোমোনিয়ং এর বাড়ি যায়। অন্যদিকে আমরা দেখবো মিসপা মানে কোমোনিয়ং এর মা মুন সাংতির সাথে দেখা করে আর তার সাথে সে বিভিন্ন কথা বলতে থাকে। তখন মুন গাংতি মুন সাংতিকে অনেকবার কল করে কিন্তু মুন সাংতি ফোনটা তুলে না। মিসপা মুন সাংতিকে কোমোনিয়ং এর বাড়িতে নিয়ে যেয়ে অজ্ঞান করে দিয়ে তার ফোন ধরে আর মুন গাংতিকে কল করে বলে তার ভাইয়ের কথা। মুন গাংতি জানতো মিসপা ফিরে আসবে, তাই সে ম্যানেজার লিওকে কোনো একটা বাহানা বানিয়ে দিয়ে কোমোনিয়ং এর বাড়িতে পাঠায় আর কোমোনিয়ংকে সে বাড়ি থেকে বের করে নিয়ে আসে যাতে মিসপা কোমোনিয়ং এর কোনো ক্ষতি করতে না পারে। কিছু দূর যেতে কোমোনিয়ং সেটা বুঝতে পারে, তাই সে গাড়ি থেকে নেমে তার বাড়ির দিকে যাওয়ার জন্য দৌড়াতে শুরু করে। মুন গাংতি কোমোনিয়ং এর বাড়ি আসে আর এসে দেখে তার ভাই অজ্ঞান হয়ে সোফায় শুয়ে আছে। তখন মুন গাংতিকে দেখে মিসপা হাসতে থাকে। তখন মিসপা মুন গাংতিকে বলে, আমি এখানে এসে কোমোনিয়ংকে পাইনি, যদি পেতাম তাহলে ওকেও মুন সাংতির মতো এভাবে অজ্ঞান করে দিয়ে তোমাকে ওদের মধ্যে যে কোনো একজনকে চুজ করতে বলতাম। তুমি যাকে চুজ করতে তাকে আমি ছেড়ে দিতাম আর অপরজনকে মেরে ফেলতাম। তাই বলছি আমাকে আর আমার মেয়েকে নিজের মতো করে থাকতে দাও। তোমার ভাইকে নিয়ে এখান থেকে অনেক দূরে আমার মেয়ের জীবন থেকে চলে যাও, অনেক দূর। মুন গাংতি জিজ্ঞাসা করে, তুমি এসব কেন করছো? মিসপা কোরআন বলে, কারণ তুমি যেদিন থেকে আমার মেয়ের লাইফে এসেছো সেই দিন থেকে আমার মেয়ে ইভেল থেকে ভালো মানুষ হওয়ার চেষ্টা করছে। আমার এতদিনের হার্ডওয়ার্ক সব তুমি পানি ফেলে দিচ্ছ। তাই বলছি ভালোই ভালো এখান থেকে চলে যাও। এরপর সে মুন গাংতিকে বলা শুরু করে যে কিভাবে সে মুন গাংতির মাকে খুন করেছে। সেই সময় মুন গাংতির মা কোমোনিয়ং এর মায়ের কাছে কাজ করত। তো মুন গাংতির মা কোমোনিয়ং এর আজব আজব আচরণ দেখে সে মিসপা কোরআনকে বলে কোমোনিয়ংকে হাসপাতালে ট্রিটমেন্টের জন্য। সে ট্রিটমেন্টের জন্য মিসপা কোরআনকে সাজেশন দেয়। তখন মিসপা গম্ভীর গলায় বলে, তোমার কাজ হয়ে গিয়েছে, তুমি বাড়ি যেতে পারো। আর এরপরই কোমোনিয়ং এর মা মুন গাংতির মাকে সেই দিন মেরে ফেলে। এসব শুনে মুন গাংতি রেগে যায় আর কাঁদতে কাঁদতে তাকে বলে, তুমি সামান্য কারণে আমার মাকে মেরে ফেলেছো। এরপর মুন গাংতি মিসপার গলা চেপে ধরে, তাকে রাগে জেদে মেরে ফেলতে চায় সে। কিন্তু কিছুক্ষণ পর মুন গাংতির কাছে মনে হয় এই কাজ করলে তো মোনিয়ং কষ্ট পাবে আর সে আবার নিজের আগের জীবনে সে কুৎসিত অন্ধকার জীবনে ফিরে যাবে। সে এসব ভাবছিল আর মিসপা এসবেরই সুযোগ নিয়ে একটা পেন দিয়ে মুন গাংতির পেটে আঘাত করে আর তখনই কোমোনিয়ং সেখানে চলে আসে। তখন মিসপা তাকে বলে, তোমার আর আমার রক্ত এক, তাই আমরা দুজনে একরকম। কোমোনিয়ং বলে, না আমি তোমার মতো মনস্টার নই। এটা বলে সে তার মায়ের ওপর অ্যাটাক করতে যায়। তখনই তাকে বাধা দেয় মুন গাংতি আর সে বলে, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো, তুমি এসব কাজ কখনো করবে না।
এটা বলে মুনগাংতি অজ্ঞান হয়ে যায়। তখনই মিসপা কোমোনিয়ং এর চুল ধরে আর বলে, তোমাকে না বলেছি তোমার লম্বা চুল তুমি কখনো কাটবে না, তাহলে কেন কেটেছো? তুমি আমার এতদিনের পরিশ্রম সব নষ্ট করে দিয়েছো। সে কোমোনিয়ং এর চুল জোরে টান মেরে এসব কথা বলছিল। সে এসব কথা বলে আর একটা পেন দিয়ে কোমোনিয়ং এর চোখে মারতে যায়। আর তখনই মুনসাংতি মিসপার মাথায় বই দিয়ে আঘাত করে আর বলে, আমার ভাই বোনকে যে টাচ করবে তাকে আমি মেরে ফেলবো, শেষ করে ফেলবো। মুনসাংতি মিসপার মাথায় আঘাত করায় মিসপা অজ্ঞান হয়ে যায়। এরপর তাকে পুলিশ এসে ধরে নিয়ে যায়। এরপর কোমোনিয়ং তার ঘরে শুয়েছিল। সে মুনগাংতিকে তার থেকে অনেক দূরে চলে যেতে বলেছিল, কিন্তু মুনগাংতি আর মুনসাংতি কেউই কোমোনিয়ংকে ছেড়ে যেতে রাজি নয়। এরপর মুনগাংতি আর মুনসাংতি হসপিটালের এক জায়গায় এসে একটা গাছ লাগায়, আর এই গাছটা লাগায় তাদের মায়ের চিহ্ন হিসেবে, যাতে যখনই তাদের মায়ের কথা মনে পড়বে তখন তারা এখানে আসবে। সেখানে তারা গাছ লাগিয়ে সেই দিনের তোলা সেই ফ্যামিলি ফটোটা রাখে যেখানে কোমোনিয়ংও ছিল। তো মুনসাংতি কোমোনিয়ংকে দেখিয়ে বলে, মা, এই মাঝখানে যে মেয়েটিকে দেখছো সেই মেয়েটিও এখন আমাদের ফ্যামিলি মেম্বার। ওর নাম কোমোনিয়ং। এর যখন লম্বা লম্বা চুল ছিল তখন ওকে বেশি সুন্দর লাগতো, কিন্তু এই গাংতি ওর চুলগুলো কেটে ফেলেছে। এই গাংতি কখনো আমার কোনো কথা শোনে না। এর পরের দিন কোমোনিয়ং মুনগাংতির কাছে সেই গাছটার সামনে যায়। সেখানে সে গিয়ে দেখে ফ্যামিলি মেম্বার হিসেবে তার ছবিও সেখানে আছে। এটা দেখে কোমোনিয়ং খুবই ইমোশনাল হয়ে যায় আর মুনগাংতিকে সরি বলে তার এই মায়ের অবস্থার জন্য, কারণ তার মাই তো মুনগাংতির মাকে মেরেছে। এরপর মুনগাংতি সেখানে কোমোনিয়ং এর কাছে নিজের লাভ কনফেস করে যে সে কোমোনিয়ংকে ভালোবাসে, কিন্তু কোমোনিয়ং সেটা শুনে সেখান থেকে চলে যেতে নেয়, ঠিক সেইভাবে যেভাবে প্রথম দিন মুনগাংতি চলে গিয়েছিল তার লাভ কনফেস করার পর। তো কোমোনিয়ং তো হেঁটেই যাচ্ছে আর পিছন থেকে মুনগাংতি তো আই লাভ ইউ বলে চিল্লিয়ে যাচ্ছে। এই সিনটা ঘটে সে প্রথম সিনের মতো, যেই দিন কোমোনিয়ং মুনগাংতিকে প্রপোজ করেছিল, আর এই সিনটা আমার কাছে ভালোই লেগেছে। এরপর ওরা দুজন বাড়ি আসে আর ওদের মধ্যে প্যাচ আপ হয়ে যায়, আর মুনগাংতি কোমোনিয়ংকে কিস করতে যাবে, এবারও সেই হরিণের আওয়াজটা এসে ওদের ডিস্টার্ব করে। এবার তো মুনগাংতি রেগে যায় আর ওই হরিণটার উপর চিল্লানো শুরু করে। তো ওরা এসব ভুলে গিয়ে ওদের কাজ শুরু করে। আর সকালের সিনে আমরা যা দেখি তা দেখে সবাই বুঝতে পারছো রাতে ওদের মধ্যে কি হয়েছে। আমি আর ওসব না বলি, সে যাই হোক। এরপর ওরা দুজন কাপলের মতো নিজেদের মধ্যে বিহেভ করা শুরু করে। তারপর কোমোনিয়ং মুনগাংতিকে মুনসাংতির আঁকা একটা ড্রয়িং দেখায় যেখানে মুনগাংতির হাসির ছবি ছিল। সেই রাতে মুনগাংতি যখন কোমোনিয়ং এর কথা ভেবে খুশি হচ্ছিল আর বলছিল আমি কোমোনিয়ংকে লাইক করি, তখন মুনসাংতি তাকে দেখে এই ড্রয়িংটা করে। আর এটা দেখে মুনগাংতি তো খুবই ইমোশনাল হয়ে যায়। কোমোনিয়ং বলে যে সে এটা নিয়ে একটা স্টোরি বুক লিখবে আর যেখানে ড্রয়িং আর্টিস্ট হিসেবে মুনসাংতিরও নাম থাকবে। এরপর কোমোনিয়ং তার মায়ের সাথে দেখা করতে পুলিশ স্টেশনে যায় আর সেখানে গিয়ে সে বলে সে তার মায়ের মতো মনস্টার নয়, মুনগাংতি আর মুনসাংতি এখন তার ফ্যামিলি। তো এরপর কদিন পরই তাদের যে বুক পাবলিশড হওয়ার কথা ছিল সেটা পাবলিশড হয়ে যায়, আর সেখানে মুনসাংতি আর্টিস্ট হিসেবে নিজের ছবি দেখে তো মুনসাংতি মহা খুশি। সে তার প্রথম বইটা নিয়ে তার মায়ের চিহ্ন হিসেবে লাগানো সেই গাছটার সামনে এসে তার বই দেখায়। কোমোনিয়ং এর কথা বলে, বইয়ের কথা বলে, আরো বিভিন্ন কথা সে তার মায়ের কাছে বলতে থাকে। মোট কথা সে আজ অনেক অনেক খুশি। এরপর তাদের লঞ্চ হওয়া বইয়ের রিডিং এর জন্য হসপিটালে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে মুনসাংতি আর কোমোনিয়ং এর ছোটখাটো দুষ্টু মিষ্টি খুনসুটি দেখানো হয়েছে, কারণ তারা তো বেস্ট ফ্রেন্ড, তাই না? তো তারপর হসপিটালের ডিরেক্টর মুনসাংতিকে তার কাজের জন্য পুরস্কার হিসেবে গাড়ি গিফট করে, আর তাতে করে মুনগাংতি মুনসাংতিকে বলে যে ট্রিপে যাওয়ার জন্য, কিন্তু সে যেতে চায় না। গাংতি আবার কোমোনিয়ং এর কাছে গেলেও কোমোনিয়ংও তাকে বলে তার নানা কাজের কথা। সে তার নানা কাজের বাহানা দেখায় মুনগাংতিকে। আসলে মুনসাংতি আর কোমোনিয়ং মুনগাংতিকে ট্রিপে যাওয়ার সারপ্রাইজ দিতে চায়, আর তারা আগে থেকে মুনগাংতিকে কিচ্ছু বলেনি এসব নিয়ে। তো মুনগাংতি তো এসব জানতো না, তাই সে রাগে দুঃখে অভিমানে জেসিওর কাছে চলে যায়, আর সেখানে গিয়ে সে ম্যানেজার লিওয়ার জেসিওর সাথে ড্রিঙ্ক করে। আর ড্রিঙ্ক করে নেশা অবস্থায় সে যখন বাড়ি ফিরে তখন দেখে কোমোনিয়ং আর মুনসাংতি ট্রিপে যাওয়ার জন্য রেডি হয়ে তার জন্য ওয়েট করছে। মুনগাংতি বলে তোমরা আগে থেকে কেন আমাকে বলোনি? এখন তো আমি ড্রিঙ্ক অবস্থায় আছি, তাই আমি তো গাড়ি চালাতে পারবো না এখন। তারা বলে নো প্রবলেম, তুমি আগে রেডি হয়ে আসো। এরপর তারা একসাথে ট্রিপে যায় আর অনেক অনেক মজা করে। তখন মুনসাংতির জন্য অন্য প্রোডাকশন হাউস থেকে কল আসে নতুন স্টোরি বইয়ে ড্রয়িং করার জন্য। তো তখন মুনগাংতি তাকে বলে তুমি কি একা সেখানে যেতে পারবে, নিজেকে সামনে রাখতে পারবে?
আমাকে ছাড়া কি থাকতে পারবে তুমি? মন সাংতি বলে, পারবো। তুমি তো সারা জীবন এভাবে আমার পিছনে দৌড়াতে পারবে না, তাই না? আমাকে নিজেকে স্বাবলম্বী করে তুলতে হবে। মন সাংতির ভিতর এমন কনফিডেন্স দেখে অনেক খুশি হয়, আর মন সাংতি নিজের কাজের উদ্দেশ্যে বেরিয়ে যায় তখন। আর এই সুযোগে এখানে কোমনিং আর মন গাংতি নিজেদের মতো করে টাইম স্পেন্ড করতে পারলো। এভাবে হ্যাপি সিনের মাধ্যমে এই ড্রামাটার এন্ডিং ঘটে। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা অনেকদিন ধরে বলছিলে মাই স্ট্রেঞ্জ হিরো ড্রামার নেক্সট পার্ট দিতে, আমি এপিসোড 2 পর্যন্ত এক্সপ্লেন করেছি। তো ওইটার নেক্সট পার্ট আমি নেক্সট ভিডিও থেকে আপলোড করব। যারা আগের পার্টগুলো দেখোনি দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই।